ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমরা সময় দূরত্ব পার্ট 2 ক্লাস করব। টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্ট 2। দেখো, আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স পার্ট 1-এ বেশ কিছু কনসেপ্ট এবং প্রায় 25টা মতো অঙ্ক করেছি। আজকে পার্ট 2-তে প্রায় 35টা মতো অঙ্ক করব। সুতরাং দুটো ক্লাস মিলে 60টা অঙ্ক হয়ে যাবে। আজকে আমরা মেনলি কনসেপ্ট দিয়ে অঙ্ক করব, অর্থাৎ বড় বড় অঙ্ক কি করে কনসেপ্ট দিয়ে মাত্র 30 সেকেন্ডে হয়ে যায় সেগুলো তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। সময় দূরত্ব, এই যে 60টা অঙ্ক টোটাল পার্ট 1 পার্ট 2 মিলে, এর বাইরে কোনো পরীক্ষায় একটিও অঙ্ক তোমরা পাবে না। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং সকল রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সকল পরীক্ষার জন্য তথা কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখো, আমরা এই চ্যাপ্টারে একটাই মাত্র ফর্মুলা পড়েছি, সেটা কি? সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ডি বাই টি। এটার আরেকটা রূপ কি? টি ইকুয়ালস টু ডি বাই ভি। আরেকটা হচ্ছে ডি ইকুয়ালস টু ভিটি। তাহলে বেগ সমান দূরত্ব বাই সময়। তারপরে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, কি বলতে পারি বলতো? এখান থেকে বলতে পারি যে বেগ ভেলোসিটি ভেরিজিয়াস 1/t যখন ডি স্থির, যখন ডিটা ফিক্সড অর্থাৎ দূরত্বটা যখন ফিক্সড, যখন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তখন বেগ আর সময় এরা ব্যস্ত সম্পর্ক অর্থাৎ ব্যস্ত অনুপাতে থাকে। তার মানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ আর বি এর গতিবেগ যদি, গতিবেগের অনুপাত যদি 3:4 হয়, তাহলে তাদের সময়ের অনুপাত হবে 4:3। অনন্যক বা রেসিপ্রোকাল হবে, কারণ কি? ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? যখন দূরত্ব স্থির তখন ভি আর টি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তার মানে ভি বাড়লে টি কমবে, ভি কমলে টি বাড়বে, অর্থাৎ ভি এর অনুপাত যদি 3:4 হয় তাহলে টি এর অনুপাত হবে 4:3। দেখো, সেকেন্ড ইকুয়েশন থেকেও আমরা সেই সিদ্ধান্তে উপনীত হতে পারি। এখান থেকে কি বলছে? টি ভেরিজিয়াস 1/v যখন ডি স্থির। এই দুটো কিন্তু একই কথা, যখন ডি স্থির, দুটো সেম। মানে মধ্যে কথা হচ্ছে দূরত্ব যখন ফিক্সড তখন হচ্ছে সময় এবং বেগ এরা ব্যস্ত সম্পর্কে থাকবে, এদের অনুপাত অনন্যক বা রেসিপ্রোকাল হবে। চলো এই কনসেপ্ট দিয়ে আমরা অঙ্ক করে নিই, তারপর আমরা অন্যান্য কনসেপ্ট গুলো পড়বো। প্রথম অঙ্ক দেখো কি বলছে, সবাই করে ফেলো। একটি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত? তাহলে সমদূরত্ব, দূরত্ব সমান, তাহলে দেখো এখানে দূরত্ব নির্দিষ্ট, তাহলে দূরত্ব যদি নির্দিষ্ট যদি হয় তাহলে কি হবে? দূরত্ব নির্দিষ্ট হলে কি হয়? আমরা জানি কি যে বেগ ভেরিজিয়াস 1 বাই সময় হয়, ভি ভেরিজিয়াস 1/t। এটা লিখলাম, বাট তোমাদের এগুলো লেখার দরকার নেই। তোমরা কি করবে? দেখো, তিনটে গাড়ি আছে, বেগের অনুপাত হচ্ছে কত? 2:3:4। তাহলে সময়ের অনুপাত হবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক, সরল সম্পর্ক হলে উত্তর 2:3:4ই হতো। যেমন বেগের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক, তাহলে বেগের অনুপাত 2:3:4 হলে দূরত্বের অনুপাত 2:3:4 হবে যখন সময়টা নির্দিষ্ট। সেরকম অঙ্ক পরে আমরা করব। এই অঙ্কের ক্ষেত্রে দূরত্ব নির্দিষ্ট, সুতরাং বেগের অনুপাত 2:3:4 হলে সময়ের অনুপাত হবে ওই দূরত্ব অতিক্রম করতে 1/2:1/3:1/4। ক্যালকুলেশন কিভাবে করি? হরগুলো লসও করি, 2, 3, 4 লসও 12, তাহলে 12 দিয়ে গুণ, অর্থাৎ হচ্ছে 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, 6:4:3, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 1 নম্বর অঙ্ক কমপ্লিট। 2 নম্বর অঙ্ক করো। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় নেয় আর কি। গাড়িটির স্বাভাবিক বেগ কত? খুব ভালো অঙ্ক। এরকম অঙ্কগুলোতে একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বাভাবিক বেগ অর্থাৎ নর্মাল, আমি এন লিখবো, এন মানে নর্মাল, এটা হচ্ছে বেগ। আর একটা কি 5/7 মানে বলো তো বাড়ছে না কমছে? 5/7 মানে বাড়ছে না কমছে, শুধু এই কথাটা বলো। কমছে 5/7, এটা তো প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, 1-এর থেকে কম, সুতরাং কমছে। তাহলে এখানে পরিবর্তিত ভেলোসিটি, তাহলে অনুপাতটা কত হবে বলো? 1:5/7, তার আমরা বলতে পারি 7:5। এটা হচ্ছে বেগের অনুপাত, কারো কোনো ডাউট নেই?
একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5% বেগ নিয়ে চলছে, তার মানে নর্মাল ভেলোসিটি হচ্ছে 1, রিডিউস ভেলোসিটি বা নতুন ভেলোসিটি 5/7, তার মানে বেগের অনুপাত হচ্ছে 7:5। ঠিক আছে, দূরত্ব 42 কিমি দেওয়া আছে, বেশ নির্দিষ্ট দূরত্ব, তাহলে দূরত্ব নির্দিষ্ট, কারণ নির্দিষ্ট দূরত্ব হয়ে যাচ্ছে কতটা, ইকুয়ালস টু 42 কিমি। আচ্ছা, 42 কিমি এখানে কাজে লাগবে না, মানে দূরত্ব নির্দিষ্ট, দূরত্বটা কাজে এক জায়গাতে লাগবে। কি বলছে দেখো, 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এখানে সময়ের অনুপাতটা লাগবে না, এখানে অঙ্কটাতে টোটালটা শুধু বেগ দিয়ে কথা বলেছে, এখানে শুধুমাত্র বেগ দিয়ে কথা বলেছে। তাহলে তোমরা বলো এই 42 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় লাগে, তার মানে বেগ কত? এবং এটা কিন্তু নতুন বেগ, নর্মাল বেগ কিন্তু নয়, স্বাভাবিক বেগ কিন্তু নয়, এটা নতুন বেগ। তাহলে দেখো, একটা স্বাভাবিক একটা নতুন, আমি লিখে দিচ্ছি, একটা হচ্ছে নর্মাল মানে এটা স্বাভাবিক, এটা হচ্ছে নতুন। নতুনটা কখনো বাড়বে কখনো কমবে। তো নতুন বেগটা কত বলো? দেখো বুঝতেই পারছো, দূরত্ব নির্দিষ্ট আছে, কাজে লাগবে না দূরত্ব নির্দিষ্ট। এখানে এখানে আমরা বলতে পারি যে নতুন বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই কি, বাই হচ্ছে সময়। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে ঘন্টা করে নাও, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাকে ঘন্টা করে নাও। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড ইকুয়ালস টু, মানে 1 ঘন্টা 3640 মিনিট, মানে 40 ইন্টু 60, 2400 প্লাস 48, এটা সেকেন্ড, তার মানে হচ্ছে 3600 2400 কত হয়, 40 60 6048 বাই 3600, এটা হচ্ছে ঘন্টা। বুঝতে পেরেছো, ঘন্টাতে করে নিলাম। এবারে ক্যালকুলেশন করতে হবে আমাকে, ক্যালকুলেশনটা আমি এখানে করে নাও, করে দিচ্ছি এখানে। 12 দিয়ে কাটো, 12 3 600, আর 12 5 7, 12 4 48, তাহলে 12 5 8, সরি 12 5 60, আর 12 4 48, 504, আর 12 3 3600, 300, আবার 4 দিয়ে কাটবে, তো ঘন্টা। তাহলে 4 দিয়ে কাটলে দেখো 4 12 48, 4 6 24, 4 7 28, 4 5 20, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 2 6, 3 25, 75। এটা কি, এটা হবে ভেলোসিটি, ঘন্টা হবে না, সরি, এখানে আমরা 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এই সময়টাকে কি করছি আমরা, সময়টাকে ঘন্টায় নিয়ে যাচ্ছি, সুতরাং ঠিক আছে, এটা ঘন্টা, 42/25 ঘন্টা। ক্লিয়ার হলো? তাহলে এখানে এইটুকু শুধু ক্যালকুলেশন। এবার নতুন বেগ কত হবে, ডি বাই টি, ডি কত, 42 কিমি বাই 42/25, মানে ইন্টু 25 হয়ে যাবে, তার মানে সমান হচ্ছে 25 কিমি পার ঘন্টা, নতুন বেগ। এবার দেখো তুলনা করে দাও, 5-এর ভ্যালু হচ্ছে 25, আমার বেগের অনুপাত 7:5, তাহলে 5-এর ভ্যালু 25 কিমি পার ঘন্টা, তাহলে 1-এর ভ্যালু 5 কিমি পার ঘন্টা, তাহলে 7-এর ভ্যালু হচ্ছে 35 কিমি পার ঘন্টা। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছ? রিপিট করে দিই অঙ্কটা, অঙ্কটা খুব সহজ অঙ্ক। দেখো, একটা গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চলছে, তার মানে স্বাভাবিক বেগ হচ্ছে 1 যদি হয়, তাহলে নতুন বেগ 5/7, তারপরে অনুপাতটা হচ্ছে স্বাভাবিক বেগ আর নতুন বেগের 7:5, হয়ে গেল শান্তি। দেখো নতুন বেগটা দেওয়া আছে, কি করে দেওয়া আছে, 42 কিমি দূরত্ব এত সময়ে অতিক্রম করে, সেখান থেকে নতুন বেগ পেয়ে যাবো, নতুন বেগ ডি বাই টি, ডি হচ্ছে 42 কিমি আর টি হচ্ছে 42/25 ঘন্টা, তার মানে 25 কিমি পার ঘন্টা নতুন বেগ। অনুপাতে নতুন বেগ 5, তাহলে 5 ইউনিট
মানে 5-এর সঙ্গে 25টাকে তুলনা করছি, তাহলে 5 ইউনিট মানে 25 কিমি পার ঘন্টা, 1 ইউনিট মানে 5 কিমি পার ঘন্টা, 7 ইউনিট মানে 35 কিমি পার ঘন্টা। তাহলে এখানে 7 ইউনিট হবে 7 × 5 35 কিমি পার ঘন্টা। এখানে শুধু একটাই ক্যালকুলেশন কঠিন ছিল যে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এই সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে গেলাম। ঘন্টায় কেন নিয়ে গেলাম? কারণ দেখো অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো সব কিমি পার ঘন্টায় আছে। ক্লিয়ার হয়েছে সবার? স্বাভাবিক বেগ নতুন বেগের অনুপাত থেকে তুলনা করে অঙ্কটা করে ফেলতে পারলাম। চলে যাবো নেক্সট অঙ্ক, 3 এবং 4 নাম্বার অঙ্কে। আরো কিছু অঙ্ক করলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখো 3 আর 4, স্বাভাবিক বেগ নতুন বেগ। তাহলে 3 নাম্বার অঙ্ক করো। একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে নতুন। বেগের 3/4 অংশ, তাহলে 1:3/4 মানে 4:3। এটা কি? এটা হচ্ছে বেগের অনুপাত। এক ব্যক্তির নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে বলো বেগের অনুপাত যদি এই ভি সবসময় ভেরিজিয়াস হয় 1/t এর সাথে, এটা মনে রাখবে। তাহলে বেগের অনুপাত 4:3 হলে নির্দিষ্ট দূরত্ব দাগ দিয়ে দিয়েছি, লেখার দরকার নেই। তাহলে সময়ের অনুপাত হবে 3:4। বুঝতে পেরেছো? বেগের অনুপাত 4:3 হলে সময়ের অনুপাত হবে 3:4। এবার দেখো 1 ইউনিট বেশি সময় লাগছে, 1 ইউনিট, এই 1 ইউনিটের মানে হচ্ছে কত? 2 ঘন্টা বেশি সময় লাগে, 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 1 ইউনিট হচ্ছে 2 ঘন্টা। বুঝতে পেরেছো? সময়ের অনুপাত 3:4, স্বাভাবিকভাবে সময় 3 ইউনিট, নতুন 4 ইউনিট, তাহলে সময় বেশি লাগছে 1 ইউনিট। এই 1 ইউনিট মানে দেখো অঙ্কতে দেওয়া আছে 2 ঘন্টা, তাহলে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? তাহলে আমার বের করতে দিয়েছে 1 ইউনিট 2 ঘন্টা, তাহলে 3 ইউনিট, কারণ স্বাভাবিক সময় কত? এইটা 3 × 2 6 ঘন্টা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব ক্লিয়ার অঙ্ক, সহজ অঙ্ক। তাহলে বেগের অনুপাত বলেছে 1:3/4, দ্যাট ইজ 4:3। 1 আর 3/4 অনুপাত হচ্ছে 4:3 বেগের অনুপাত। তাহলে সময়ের অনুপাত 3:4, তাহলে 3 থেকে 4 1 ইউনিট বেশি টাইম লাগছে। এই 1 ইউনিট মানে 2 ঘন্টা দেওয়া আছে, তাহলে 3 ইউনিট 6 ঘন্টা, অর্থাৎ স্বাভাবিক সময় হচ্ছে 6 ঘন্টা। নতুন সময় হচ্ছে 4 × 2 = 8 ঘন্টা। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, মানে স্বাভাবিক সময়টা জানতে চেয়েছে। ক্লিয়ার হয়েছে? 4 নাম্বারটা করো, জলের মতো সহজ হবে। স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগ নিয়ে চলছে, সেম ঝটাঝট করো। স্বাভাবিক এ নতুন, তাহলে 11:7, এটা কিসের অনুপাত? বেগের অনুপাত, ঠিক। তাহলে সময়ের অনুপাত কত হবে? 7:11, মানে স্বাভাবিক বেগে চললে সময় লাগবে 7 ইউনিট, নতুন বেগে চললে সময় লাগবে 11 ইউনিট। কি বলছে দেখো, 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে এটা কার ভ্যালু? দেখো পরিষ্কার বলেছে, এই যে 7/11 অংশ বেগে চললে মানে নতুন বেগে চললে, নতুন বেগে চললে 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে নতুন সময়টা হচ্ছে 22 ঘন্টা, তাহলে এই 11 ইউনিট এটা হচ্ছে 22 ঘন্টা। 11 ইউনিটের ভ্যালু, তাহলে একের ভ্যালু কত? 2 ঘন্টা। 7-এর ভ্যালু কত? 14 ঘন্টা। তার মানে যদি বলতো স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে, উত্তর হতো 14 ঘন্টা, কিন্তু সেটা বলেনি, বলেছে সময় সাশ্রয় কত হবে। সময় সাশ্রয় মানে গ্যাপিংটা, 7 আর 4 11, তাহলে সময় সাশ্রয় মানে আমাকে 1 ইউনিট 2 ঘন্টা বের করতে হবে, অ্যাকচুয়ালি 4 ইউনিট মানে 4 × 2 ঘন্টা মানে 8 ঘন্টা। অপশন সি রাইট অ্যান্সার। স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে, তোমরা ভুল করছো, এটা কিন্তু অপশন সি হবে, অপশন এ হবে না, দুটোর মধ্যে তফাৎটা বুঝে নাও। বেগের অনুপাত 11:7, অর্থাৎ সময়ের অনুপাত 7:11। এবার দেখতে হবে সময় কোনটার সাথে কোনটা তুলনা করতে হবে। বলেছে স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, মানে নতুন বেগ নিয়ে চললে 22 ঘন্টায় পৌঁছায়। তাহলে নতুন সময় কত? 11 ইউনিট, সেই 11 ইউনিটের ভ্যালু 22 ঘন্টা, তাহলে 1 ইউনিট 2 ঘন্টা। বুঝতে পেরেছো? তাহলে গ্যাপিং কত? 7 আর 4 11, 4 ইউনিট। সময় সাশ্রয় মানে কি? সময় সাশ্রয় মানে গ্যাপিংটা,
স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে, মানে 4 ইউনিট সময় সাশ্রয় হবে, তাহলে হচ্ছে 8 ঘন্টা অ্যান্সার। যদি বলতো স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে, তখন হতো 14 ঘন্টা। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার বলে টাইপ করো। চলে যাবো নেক্সট অঙ্ক, এটা হচ্ছে অ্যান্সার। সবাই টাইপ করো। নেক্সট হচ্ছে 5-6 মাইলস টু গো। আমাদেরকে অনেক অঙ্ক করতে হবে, তাই কাজে স্পিডটা একটু বাড়াতে হবে। স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে হাঁটলে 15 মিনিট দেরিতে পৌঁছায়। দেখো 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার মানে এখানে কি গ্যাপিংটা মানে 15 মিনিট। তাহলে ঝটাঝট করো, আমি লিখে করছি, তোমরা না লিখে করবে, আমার থেকে তোমাদের তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে নতুন 3/4, অর্থাৎ 1:3/4, মানে 4:3। এটা কিসের অনুপাত? বেগের অনুপাত। সময়ের অনুপাত কত হবে? 3:4। ঠিক আছে, তাহলে বলছি নতুন বেগে যদি হাঁটে, তাহলে এই 3/4 অংশ বেগে মানে সেটা নতুন বেগ। ঠিক আছে, 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার মানে এই যে গ্যাপিংটা 1 ইউনিট মানে হচ্ছে 15 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে স্বাভাবিক সময় কত? পৌঁছানো স্বাভাবিক সময়, স্বাভাবিক সময় কোনটা? এইটা, 3 ইউনিট। 3 × 15 সমান 45 মিনিট। পাঁচেরটা অপশন ডি। সবাই ভুল করছো কেন? পাঁচেরটা ডি হবে, সি হবে না। কেন ডি হবে? স্বাভাবিক সময় বলেছে, স্বাভাবিক সময় কোনটা? 3। কারণ দেখো স্বাভাবিক বেগটা বেশি, তাহলে সময়টা কম হবে। একদম পরিষ্কার অঙ্ক, জলের মতো। 6 নাম্বারটা করো। একটা মেল ট্রেন একটা প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। বেশ, প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় এত কিমি গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে? দারুণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, দেখো সমস্ত এরকম অঙ্ক তোমরা কমন পাবে। কি বলছে? মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন। মেল ট্রেন আর হচ্ছে, এগুলো লিখছি, তোমরা লিখবে না, বোঝানোর জন্য একটু লিখতে হচ্ছে। প্যাসেঞ্জার ট্রেন গতিবেগের অনুপাত, বেগের অনুপাত 5:3। এখানে সময়ের কোনো ব্যাপার নাই, সময় কাজে লাগবে না। কি বলছে দেখো, প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিমি যায়, তাহলে বলো তো প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত? প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত? প্যাসেঞ্জার ট্রেন 3 ঘন্টায় 90 কিমি যায়, তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হচ্ছে 90/3, মানে 30 কিমি পার ঘন্টা। প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা। এখান থেকে ইজিলি পেয়ে যাবে 30 কিমি পার ঘন্টা। কার গতিবেগ? প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ। ঠিক, তাহলে দেখো এখানে সময়ের অনুপাতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 3 ইউনিটের ভ্যালু 30 কিমি পার ঘন্টা, তাহলে 1 ইউনিট কত হবে? 10 কিমি পার ঘন্টা। 5 ইউনিট কত হবে? 5 × 10, দ্যাট ইজ 50 কে/8। কে/8 মানে কিমি পার ঘন্টা। তাহলে বলো এর গতিবেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা মেল ট্রেনের। মেল ট্রেনের গতিবেগ, মেল ট্রেনের ভি ইকুয়ালস টু 50 কিমি পার ঘন্টা, টি ইকুয়ালস টু বলেছে 3 ঘন্টা। তাহলে এই দুটো থেকে ডিটা কত হবে? ডি ইকুয়ালস টু ভিটি হবে 50 × 3, দ্যাট ইজ 150 কিমি। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিফোর বম্বে হচ্ছে রাইট অ্যান্সার। কেমন লাগছে বলো? ফ্যান্টাস্টিক। তাহলে কিন্তু আজকে বারবার বলছি মাইলস টু গো, আজকের ক্লাসটা সময় দূরত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যারা শেষ অবধি করবে তারা অনেক কিছু শিখতে পারবে, যারা শেষ অবধি করবে না অনেক জিনিস মিস করে যাবে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? এখন অবধি আমরা একটাই মাত্র কনসেপ্ট পড়লাম, কি দূরত্ব সমান হলে গতিবেগের অনুপাত যা হবে সময়ের অনুপাত তার অনন্য বা রেসিপ্রোকাল হবে, উল্টে যাবে। ঠিক, চলে যাবো নেক্সট অঙ্ক 7-8। এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে এত কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে এত কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এলো। বেশ, ঠিক আছে। সমগ্র যাত্রায়
5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের দূরত্ব কত কিলোমিটার? খুব ভালো কোশ্চেন। পরেরটা বলছে এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টায় গেল, 2 কিমি পার ঘন্টায় ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? প্রথমে আমরা 8 করি, ঠিক আছে? কেন 8 ক্যালকুলেশন একটু ছোট হবে, 7 করবো অবশ্যই, আগে 8 করো। কি বলছে? এরকম অঙ্কতে বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরে নেবে, একটা ভালো জিনিস শেখাবো এই অঙ্কতে, x কিলোমিটার। এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে x কিলোমিটার, এটা ধরে নেবে। কেউ আবার ভেবো না যে স্যার x ধরে করছেন মানে বড় হবে না, যেটা শেখানোর উদ্দেশ্য সেটা শেখো। তাহলে বলো, বাড়ি থেকে স্কুলে গেল 3 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে কত সময় লাগবে? বলো কত সময় লাগবে? x কিমি দূরত্ব, 3 কিমি পার ঘন্টা হচ্ছে ভেলোসিটি, তাহলে x/3 ঘন্টা সময় লাগবে। যাওয়ার সময় যেহেতু গতিবেগ বেশি আছে, আচ্ছা এখানে সমগ্র যাত্রায় 5 ঘন্টা, তার মানে বলো যাওয়ার সময় সময় লাগবে x/3, আসার সময় সময় লাগবে কত? লিখে দিচ্ছি একবার। যাওয়ার সময় না লিখলে পরে বুঝতে পারবে না। যাওয়ার সময় t ইকুয়ালস টু হবে d/t, অর্থাৎ x/3 ঘন্টা। আসার সময় t ইকুয়ালস টু d/t, একই ফর্মুলা, x/2 ঘন্টা। এই দুটো যোগফল কত? এই দুটো যোগফল হচ্ছে 5। তার মানে শর্ত হবে এরকম, কি হবে দেখো, x/3 প্লাস x/2 ইকুয়ালস টু হয়ে যাবে 5, তাহলে এক্সটা পেয়ে যাবে। লসক হচ্ছে 6, 3 2 6 2x, 2 3 6 3x ইকুয়ালস টু 5, তাহলে 5x ইকুয়ালস টু 5 ইন্টু 6, 5 5 কেটে দাও, x এর ভ্যালু হচ্ছে 6। তার মানে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 6 কিমি। অ্যান্সার। খুব ইজি অঙ্ক, কোথাও কিছু কঠিন নেই। তাহলে তোমরা একইভাবে 7 করে দাও। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, 5 ঘন্টা 48 মিনিটটাকে ঘন্টা করে নাও। 5 ঘন্টা 48 মিনিট মানে হচ্ছে 5 প্লাস 48/60, এটা হচ্ছে ঘন্টা। তার মানে হচ্ছে 12 4 48, 12 5 60, তাহলে 5 পূর্ণ 4 5 ঘন্টা, এটা মনে রাখবে। তো দূরত্ব x কিমি, দূরত্ব ধরে নেবো আমরা x কিমি। এগুলো লিখবে না পরীক্ষাতে, কতটুকু করবে বলো তো? পরীক্ষাতে শুধু এটুকু লিখবে, দেখো এই এখন যেটা লিখছি শর্তটা লিখবে না, পরীক্ষায় কয়টুকু লিখবে, ডাইরেক্ট করবে। আচ্ছা, ট্রেনে যাচ্ছে 25 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, 4 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসছে, তাহলে যাওয়ার সময় সময় লাগবে x/25, আসার সময় সময় লাগবে x/4, এই দুটো যোগফল হচ্ছে 5 5 25 আর 4 29/5, ঠিক 100 লসাগু, 25 4 104x, 4 25 125x সমান 29/5, তাহলে 29x/100 সমান 29/5, 29 29 কেটে যাবে, x এর ভ্যালু হচ্ছে 20। অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস, খুব সুন্দর। এই দুটো অঙ্কতে কোনো জটিলতা নেই, সহজ সরল অঙ্ক সিম্পল ভাবে আমরা করলাম। চলে যাব নেক্সট অঙ্ক, দেখো কি বলছে। নেক্সট 9 10 করো, নিজেরা চেষ্টা করো। দুই ব্যক্তি একই স্থান থেকে দিস অ্যান্ড দিস গতিবেগে যাত্রা শুরু করে, একই স্থান থেকে যাত্রা শুরু করে, দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য এত মিনিট, স্থান দুটির দূরত্ব কত? দারুণ কোশ্চেন, কি করব দেখো, দুজন আছে, তাহলে বলো তো, তোমরা অঙ্কটা পড়ে আমাকে বলো, দুজন ব্যক্তি একই স্থান থেকে যাত্রা শুরু করছে, একই স্থান থেকে একই সময় যাত্রা শুরু করছে আর গন্তব্যস্থলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে দূরত্বটা একই না আলাদা?
দুই ব্যক্তি একই দূরত্ব যাচ্ছে না আলাদা দূরত্ব যাচ্ছে? এটা বলো। একই দূরত্ব যাচ্ছে, তাহলে এখানে দূরত্বটা কি হবে? দূরত্ব ফিক্সড। দুই ব্যক্তি, আমি ধরে নিচ্ছি প্রথম ব্যক্তি আর হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। ঠিক হয়েছে? এবার বলো, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি, এদের গতিবেগ দেওয়া আছে, বেগ দেওয়া আছে। বেগ কত? 3 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। প্রথম ব্যক্তির গতিবেগ 3 কিমি পার ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির 6 কিমি পার ঘন্টা। কোনো ডাউট নেই? কারো কোনো ডাউট আছে? নেই। বেশ, এবার বলো, বেগের অরিজিনাল মান দেওয়া আছে, তার মানে অনুপাত তো ইজিলি দেওয়া আছে, বেগের অনুপাত 1:2। তাহলে বলো তো সময়ের অনুপাত কত হবে? এটা বলো, সবাই রেসপন্স করো। বেগের অনুপাত দেখো 3:6 মানে 1:2, আমি লিখছি না, তাহলে সময়ের অনুপাত হবে, বলতে পারি 2:1। কারো কোনো ডাউট আছে? সময়ের অনুপাত হবে 2:1। কারো কোনো ডাউট আছে? রেসপন্স করো, কারো কোনো ডাউট আছে? নেই। এবার দেখো সময়ের পার্থক্য, দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট। তার মানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা অনুপাতে কত? 1 ইউনিট। 1 ইউনিট মানে 6 মিনিট। তার মানে এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে 12 মিনিট, আর এই ভ্যালুটা হবে 6 মিনিট। ঠিক হয়েছে? এটা 12 মিনিট, এটা 6 মিনিট। তার দূরত্ব কত? তাহলে দূরত্ব ইকুয়ালস টু কি হয়? ডি ইকুয়ালস টু হয় ভিটি, ভিটি হয়। তাহলে আমার কিলোমিটার হবে, কিন্তু দেখো এখানে 3 কিমি পার ঘন্টা আছে, এখানে 12 আছে কি 12 মিনিট। তাহলে 3 কিমি পার ঘন্টা, 12 মিনিটটাকে যদি ঘন্টা করো, তাহলে 3 কিমি ইন্টু 12 মিনিট, এটা 12 কিন্তু মিনিট, তার মানে 12/60। তাহলে দেখো 3 কিমি পার ঘন্টা, 12/60 ঘন্টা, তাহলে ঘন্টা ঘন্টা কেটে এত কিলোমিটার উত্তর। তাহলে 3/5 কিলোমিটার, 12/5 3/5 কিলোমিটার। এটাকে মিটার করে নাও, 3/5 ইন্টু 1000 মিটার। তাহলে 5 200 2 3 600, 600 মিটার। অ্যান্সার অপশন সি। বুঝতে পারলে? অঙ্ক লেভেল আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা কি করলাম? দুই ব্যক্তি একই দূরত্ব যাচ্ছে, কারণ নির্দিষ্ট স্থান থেকে তারা যাত্রা শুরু করছে এবং গন্তব্যস্থলে যাচ্ছে, তাহলে দূরত্বটা ফিক্সড। প্রথম ব্যক্তির গতিবেগ 3 কিমি পার ঘন্টা, এটা কিন্তু অরিজিনাল। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে? গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য বলছে 6 মিনিট। তার মানে আমরা কি করলাম? 3:6 মানে বেগের অনুপাত 1:2, তাহলে সময় অনুপাত 2:1। এদের গ্যাপিং দেওয়া আছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট 6 মিনিট। তাহলে প্রত্যেকটি সময় রেসপেক্টিভ পেয়ে গেলে, যখন বেগ আর সময় পেয়ে গেলে, যে কোনো একদিকে তোমরা যদি করো, হয় 3কে 12/60 দিয়ে গুণ করলে কিলোমিটার পেলে, অথবা তোমরা যদি সেকেন্ডটা ইউজ করতে, দ্বিতীয় ব্যক্তির বেগ আর সময় ইউজ করতে, তাহলেও কিন্তু উত্তর আসতো। ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, এই অঙ্কটার মতো করে তোমরা 10-এর অঙ্কটা করে আমাকে উত্তরটা বলো দেখি, কে আগে বলতে পারো ঝটপট। 10-এরটা কি বলছে দেখো, এত কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে, এত কিমি পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট একটা ট্রেনের থেকে এত ঘন্টা বেশি সময় নেয়। তাহলে দুটো ট্রেন আছে, ফার্স্ট ট্রেন, সেকেন্ড ট্রেন। গতিবেগ হচ্ছে একটা হচ্ছে 40 কিমি পার ঘন্টা, একটা হচ্ছে 60 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে বেগ। সময় কত হবে? 2:3, মানে সময় হবে 3:2। দেখো এদের গ্যাপটা হচ্ছে, এই একের ভ্যালু হচ্ছে 3/2 ঘন্টা। ঠিক আছে? তার মানে এই 2 এর ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 3 ঘন্টা, আর এটার ভ্যালু হবে 3 × 3/2 মানে 9/2 ঘন্টা। এবার তুমি এক কাজ করো, হয় এই দুটোকে গুণ করলে পেয়ে যাবে,
এই প্রথম ব্যক্তির বেগ আর সময় গুণ করলেও দূরত্ব পাবে। দূরত্ব পাওয়ার দুটো অপশন, একটা পেতে পারো এই 60 ইন্টু 3/2, 2 30, 30 3 বিপদ করেছে, কোথায় দেখি কি হলো, পার্থক্য দেওয়া আছে, একের ভ্যালু 3/2, 3 60 120, 3 ঘন্টা, 3/2 তো নয়, গতিবেগ তাহলে কিলোমিটার, তাহলে হচ্ছে 180 কিলোমিটার। আর তোমরা এইভাবে করতে পারো, ডি ইকুয়ালস টু 40 ইন্টু 9/2, তাও দেখো 2 20 40, 2 9 180। বুঝতে পেরেছো? এবার আগের দুটো অঙ্কে একবার চলে যাই। দেখো এই অঙ্কগুলো বলো তো অনুপাতে করলে হবে কিনা। দেখো আমি 8-এর অঙ্কটা অথবাতে করছি, 8-এরটা। দেখো বেগের অনুপাত 3 কিমি পার ঘন্টা, মানে 3 কিমি পার ঘন্টা অনুপাত, আর 2 কিমি পার ঘন্টা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, অনুপাত দেওয়া নেই। তাহলে টাইমের অনুপাত কত হবে, 2:3। তাহলে দুটোর যোগফল হচ্ছে 5, এই দুটোর যোগফল 5, তাহলে 5 ইউনিট মানে 5 ঘন্টা। আমি দেখছি এভাবে হচ্ছে কিনা, হবে নিশ্চয়ই। তাহলে 1 ইউনিট 1 ঘন্টা, তাহলে এটা হচ্ছে 2 ঘন্টা, এটা হচ্ছে 3 ঘন্টা। এবার কি বলেছে, দূরত্ব, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে তো। এই 3-এর সঙ্গে এই 2 গুণ করলে 6 ঘন্টা, আবার এই 2-এর সঙ্গে এই 3 গুণ করলেও 6 ঘন্টা। এইগুলো দেওয়া ছিল ভেলোসিটি কিলোমিটার পার ঘন্টায়। তাহলে বুঝতে পারলে আগের অঙ্কটা শর্টকাটে হয়ে গেল, এটা আমি ভুলে গেছিলাম। 7 আর 8 এই দুটো অঙ্ক কিন্তু শর্টকাটেও হয়ে যাবে, ঠিক তেমনি 7-এরটাও কিন্তু শর্টকাটে হতে পারে। বুঝতে পেরেছো? এই নিয়মটা বুঝতে পারলে কিনা বলো, যেটা 8-এরটা শর্টকাটে করলাম সেটা বুঝতে পারলে কিনা বলো। গতিবেগের অনুপাত, দেখো গতিবেগের অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে 3 কিমি পার ঘন্টা আর 2 কিমি পার ঘন্টা। বেশ, তাহলে সময়ের অনুপাত 2:3, মোট সময় লাগছে 5 ঘন্টা, তাহলে 2 আর 3 5 ইউনিট, 5 ইউনিট 5 আওয়ার, 1 ইউনিট 1 ঘন্টা। তাহলে সময়টাকে অরিজিনালটা বের করে নাও, তো অরিজিনাল সময় হচ্ছে 2 ইউনিট মানে 2 ঘন্টা, 3 ইউনিট 3 ঘন্টা। তাহলে অরিজিনাল ভেলোসিটি দেওয়া আছে, অরিজিনাল সময় পেয়ে গেলে গুণ করলে কি পেয়ে যাবে, মজাই মজা, দূরত্ব পেয়ে যাবে। 10টা অঙ্ক হয়ে গেল, খুব সুন্দর। কারো কোনো ডাউট নেই? ডাউট থাকলে চ্যাট বক্সে লিখো, যাদের ডাউট নেই তারা 11 12 নিজেরা করে উত্তরটা আমাকে বলো। এক ছাত্র বাড়ি থেকে এত কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ এত বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? পরেরটা কি বলছে, এত কিমি গতিবেগে চালালে 6 মিনিট দেরি হয়, এত কিমি গতিবেগে চালালে ঠিক সময় পৌঁছায়, দূরত্ব কত? খুব ভালো অঙ্ক। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করে উত্তরটা করো, তারপর আমি কষে দেবো, ঠিক আছে? 13 14টা সেম ভাবে হবে, আর দেখি 15 16 আলাদা অঙ্ক। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে 11 12টা নিজেরা করে উত্তরটা বলো দেখি। দেখো 11 নম্বর অঙ্ক কিভাবে হবে। তাহলে গতিবেগ দেওয়া আছে, বাড়ি থেকে এত গতিবেগে যাত্রা করে, তাহলে যাওয়ার সময় গতিবেগ, 11 নম্বর কোশ্চেন, বেগ হচ্ছে 2 দুগুণে 4, একে 5-এর 2 কিমি পার ঘন্টা যাওয়ার সময়, আর এটা হচ্ছে আসার সময়। না আসা নয়, মানে দুটো কেস, সরি দুটো কেস আছে, যাওয়া আসা নয়, মানে দুটো কেস, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2। এবার বলো তো, পরের দিন 1 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিল, মানে পরের দিন গতিবেগ কত হবে? প্রথম দিন গতিবেগ ছিল 2 × 1-এর 2, তাহলে 2 দুগুণে 4, একে 5-এর 2 কিমি পার ঘন্টা। পরের দিন 1 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে দিল, তার মানে 5-এর 2 প্লাস 1 মানে 2-এর 2 মানে 7-এর 2 কিমি পার ঘন্টা। কারো কোনো ডাউট আছে? এটা গতিবেগ। তাহলে এখানে তো দূরত্ব নির্দিষ্ট, বাড়ি থেকে বিদ্যালয় যাচ্ছে, বাড়ি থেকে বিদ্যালয় যাচ্ছে মানে এখানে দূরত্ব ফিক্সড। তাহলে বেগের অনুপাত যদি এইটা হয়, তাহলে সময়ের অনুপাত কি হবে? 7:5 হবে। এবার দেখো প্রথম দিন বলছে যখন 5-এর 2 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে তখন 6 মিনিট দেরিতে পৌঁছায়, 6 মিনিট দেরিতে, আর পরের দিন 6 মিনিট আগে।
এবার তোমরা বলো তো এই 6 মিনিট দেরিতে, মানে ধরে নাও এই সময় হচ্ছে এখানে, এখান থেকে হচ্ছে 6 মিনিট দেরিতে, 6 মিনিট দেরিতে মানে এখানে, এখানে, আর একটা হচ্ছে 6 মিনিট আগে, এখানে 6 মিনিট দেরি, এটা হচ্ছে 6 মিনিট আগে, তাহলে গ্যাপিংটা কত? তাহলে গ্যাপিংটা হবে না, এই গ্যাপটা হচ্ছে 12 মিনিট, গ্যাপিং যেটা 6 মিনিট দেরি আর 6 মিনিট আগে গ্যাপ হচ্ছে 12 মিনিট, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। তার মানে কি হলো, এই যে গ্যাপিংটা 2 ইউনিট 12 মিনিট, 1 ইউনিট 6 মিনিট, তাহলে এইটা হয়ে গেল, এটা থাকলো না আর, এটা হয়ে গেল 42 মিনিট, এটা হয়ে গেল 30 মিনিট, 5 ইউনিট মানে 30 মিনিট। এবারে কি করবে, হয় তুমি এটার সঙ্গে এটা গুণ করলে পাবে, এটা নয় সরি, এটার সঙ্গে এটা গুণ করলে পাবে, অথবা তুমি যদি এইটার সঙ্গে এটা গুণ করো তাহলেও পাবে, দূরত্ব পেয়ে যাবে। চয়েস ইজ ইয়োর্স, যেভাবে খুশি করতে পারো। তাহলে দূরত্ব ইকুয়ালস টু 7/2 কিমি পার ঘন্টা গতিবেগ, কিমি পার ঘন্টা, তাহলে এটা ঘন্টায় চাই, তাহলে 30/60, এটা হবে কিলোমিটার। তার মানে 1/2 মানে 7/4 কিলোমিটার, 1/3/4 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? এক্স ধরে করলেও হবে, কিন্তু এক্স ধরে করলে যখন ডেটাটা বড় থাকবে তখন একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে করলে বেশি সুবিধা হবে, কারণ অনেক অঙ্ক থাকবে যেখানে এক্স ধরে করলে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে। এইভাবে করবে, এখানে দেরি হচ্ছে শুধু তোমাদেরকে লিখে বোঝাচ্ছি বলে, তোমরা যদি শুধুমাত্র ওই 5/2 7/2 7 5 ওগুলো লেখো না, তাহলে বহু তাড়াতাড়ি হবে, একটু মাথায় রাখবে। 12টা করো সেম অঙ্ক, ঝটাঝট করে দাও। এত কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 6 মিনিট দেরি করে, এত কিমি পার ঘন্টা গতিবেগে গেলে, তাহলে একটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা, তোমরা কিমি পার ঘন্টাও লিখবে না, একটা হচ্ছে 15 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে বেগ, এই বেগটা তোমরা লিখবে না, তাহলে সময় কত হবে? দেখো এটা হচ্ছে 4:5 মানে 5:4, একটা 6 মিনিট দেরি হয়, একটা ঠিক সময়ে পৌঁছায়, তাহলে গ্যাপিংটা হচ্ছে 6 মিনিট, এই যে গ্যাপটা 1 ইউনিট ইকুয়ালস টু 6 মিনিট, এইটা হচ্ছে 6 × 4 = 24 মিনিট, এইটা হচ্ছে 30 মিনিট, তাহলে ডি বের করো না, ডি ইকুয়ালস টু ভিটি, তাহলে 12 ইন্টু 7 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 12 কিলোমিটার। আচ্ছা এখানে ভুল করলাম, 5 × 6 = 30 হবে, এটা এটা হচ্ছে 5 × 6 = 30 মিনিট, তাহলে 12 কিমি পার ঘন্টা, তার সঙ্গে 30 মিনিট করলে হবে না, 30/60 ঘন্টা করতে হবে, মানে এটা হবে কিলোমিটার, কারণ কিমি পার ঘন্টা ঘন্টা গুণ করলে ঘন্টা ঘন্টা কেটে যাবে, কিলোমিটার পড়ে থাকবে, তখন হচ্ছে 6 কিলোমিটার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। শর্টে হলো না? আশা করছি সবাই বুঝতে পেরেছো, এটা নিয়ে আর দেরি করবো না, চলে যাবো নেক্সট অঙ্ক 13 14। 13 অঙ্কটা একই আছে, 14 অঙ্কটা একটু আলাদা। 13টা তোমরা করে নাও, আমি স্পিডে করে দিচ্ছি। 13টা 12 কিমি পার ঘন্টা একটা, একটা হচ্ছে 15 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে ভি, তাহলে টি হবে 4:5, এই অঙ্কটা করলাম নাকি না, তাহলে এটা হবে 4:5, দ্যাট ইজ 5:4, 5 মিনিট দেরি করে, প্রথমটা 10 মিনিট দেরি করছে, দেখো এখানে বলো এখানে 10 মিনিট দেরি, এখানে 5 মিনিট দেরি, তাহলে গ্যাপিংটা কত? গ্যাপিং 5 মিনিট, 10 মিনিট দেরি মানে ধরো না 12টায় পৌঁছায়, তাহলে 10 মিনিট দেরি 12টা 10, 5 মিনিট দেরি মানে 12টা 5, তাহলে 12টা 10 আর 12টা 5 এর মধ্যে গ্যাপ কিন্তু 5 মিনিট, দুটোই দেরি আছে, তাহলে গ্যাপিংটা হচ্ছে 5 মিনিট, 1 ইউনিট 5 মিনিট, এইটা হচ্ছে 20 মিনিট, এটা হচ্ছে 25 মিনিট, তাহলে ডি ইকুয়ালস টু কি হবে? ভিটি,
অর্থাৎ 12 যদি করো, 12 ইন্টু 25/60 করতে পারো, তাহলে 12×5 = 60, 5 কিলোমিটার। আর এইভাবেও করতে পারো, কিভাবে বলো তো, এই পরেরটা নিয়ে ডি ইকুয়ালস টু ভিটি, এই 15 ইন্টু করলে 15 ইন্টু 20/60, তাতেও কিন্তু 20×3=60, 3×5=15, অর্থাৎ 5 কিলোমিটার। যে কোনো একটা ওয়েতে করলেই হবে। একই অঙ্ক 13 নম্বর। 14 নম্বরটা ভালো অঙ্ক, 14 নম্বর আমরা দেখব। 20 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 40 মিনিট দেরিতে পৌঁছাই। 25 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি করে। আচ্ছা, মানে গ্যাপিংটা 30 মিনিট, এখানে 40 মিনিট দেরি, এখানে 10 মিনিট দেরি। তা তুলনাটা একই হবে, কিন্তু চেয়েছে আলাদা। এতক্ষণ অব্দি দূরত্ব চেয়েছিল, এখানে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে, শুধু ডিমান্ড এদের আলাদা হয়ে গেছে। তাহলে গতিবেগটা করে নাও। একটা হচ্ছে 20 কিমি/ঘন্টা, একটা হচ্ছে 25 কিমি/ঘন্টা। এটা ভি, তাহলে টি এর অনুপাত হবে, এটা 4:5, 5:4। অনন্য হচ্ছে কিন্তু রেসিপ্রোকাল। তাহলে গ্যাপিংটা, এই যে গ্যাপিংটা 1 ইউনিট ইকুয়ালস টু 30 মিনিট, মানে 1/2 ঘন্টা করে দাও। বা মিনিটেই থাক, বেশ 1/2 ঘন্টা থাক। তাহলে এইটা হচ্ছে 5 ইউনিট 5/2 ঘন্টা, এটা হচ্ছে 4 × 1/2 মানে 2 ঘন্টা। তাহলে কি বলছে, কোন সময় গেলে সঠিক সময়ে পৌঁছাবে। বেশ, তাহলে দেখো 2 ঘন্টা যদি সময় নেয়, আমি সেকেন্ডটা ক্যালকুলেট করছি, তাহলে 5 মিনিট দেরিতে পৌঁছাই। 2 ঘন্টা গেলে 5 মিনিট দেরি, তার মানে সঠিক সময় হচ্ছে কোনটা বলো, সরি 5 মিনিট না, 10 মিনিট। এই যে সেকেন্ডটা কি বলছে, 25 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে 2 ঘন্টা সঠিক সময়, মানে 2 ঘন্টা সময় নিয়েছে। 2 ঘন্টা সময় নিয়েছে মানে 10 মিনিট দেরি করেছে, তার মানে 2 ঘন্টা থেকে 10 মিনিট কমিয়ে দাও, 1 ঘন্টা 50 মিনিট। আবার প্রথমটা ধরে করলে হবে 5/2 ঘন্টা। 5/2 ঘন্টা মানে কত, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, সেখান থেকে 40 মিনিট পিছাও, তাতেও কিন্তু হবে 1 ঘন্টা 50 মিনিট। তাহলে 11, 12, 13, 14, 11, 12, 13-তে তিনটেতেই ডিস্টেন্স আমরা বের করেছি, 14টাতে আমরা আলাদা জিনিস বের করছি, কিন্তু একটা তফাৎ আছে। কি তফাৎ বলতো, দেখো 11 নম্বর অঙ্কে বলেছি 6 মিনিট দেরি 6 মিনিট আগে, সুতরাং গ্যাপিংটা হয়েছিল 6 আর 6 12 মিনিট। 12টা 6 মিনিট দেরি আর সঠিক সময়, একটা হচ্ছে 6 মিনিট দেরি, একটা সঠিক সময়, তাহলে গ্যাপ ছিল 6 মিনিট। এখানে দেখো 10 মিনিট দেরি 5 মিনিট দেরি, গ্যাপ 5 মিনিট। আর পরেরটা 40 মিনিট দেরি 10 মিনিট দেরি, গ্যাপ 30 মিনিট। এই তুলনাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে। তাহলে সঠিক সময় কি হবে, যদি তুমি এইটা ধরে করো, তাহলে 2 ঘন্টা মাইনাস 10 মিনিট সমান হচ্ছে ঘন্টা 50 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক করো, 15, 16। 15, 16 দুটি স্থানে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বেশ, বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? খুব ভালো অঙ্ক। তো প্রথমে তোমরা ট্রাই করো, পরের অঙ্ক দুটো দেখি। খুব ভালো অঙ্ক, 4টে অঙ্ক একই রকম হবে, 15, 16, 17, 18। এরপরে দেখি কি আছে, 19, 20 গড় গতিবেগ, এগুলো আলাদা হবে। তাহলে 15, 16, 17, 18 খুব ভালো অঙ্ক। তাই প্রথমে তোমরা ট্রাই করো, যে ওয়েতে তোমরা পারবে সেই ওয়েতেই করো, দেন আমি তোমাদেরকে বেস্ট ওয়েটা দেখিয়ে দেবো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে যেতে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। স্বাভাবিক ব্যাপার। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? সবসময় মনে রাখবে এই অঙ্কগুলোতে বাসের গতিবেগ তুমি ধরে নেবে x কিমি/ঘন্টা, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? ট্রেনের গতিবেগ হবে x + 15 কিমি/ঘন্টা। কারো কোনো ডাউট আছে? বাসের গতিবেগ হচ্ছে x কিমি/ঘন্টা
ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। এবারে শর্ত করে দেবে, কনসেপ্ট দিয়ে করব, বিভিন্ন বইতে বিভিন্ন ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করতে যাও জীবনে মনে থাকবে না। দি বেস্ট ওয়ে হচ্ছে এটাই। তাহলে বলো 200 কিমি যেতে বলছে বাসে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে বাসে যেতে যে সময় লাগে মাইনাস ট্রেনে যেতে যে সময় লাগে সেটা 3 ঘন্টা, মানে বাসের সময় মাইনাস ট্রেনের সময় সমান 3 ঘন্টা। তাহলে বাসের সময় কত লাগবে, দূরত্ব দেওয়া আছে 200 কিমি, তাহলে বাসের সময় হচ্ছে 200 বাই এক্স, ট্রেনের সময় হচ্ছে 200 বাই এক্স প্লাস 15, এই দুটোর পার্থক্য সমান 3। কারো কোনো ডাউট আছে বলো? 200 কিমি দূরত্ব, বাসের গতিবেগ এক্স, ট্রেনের এক্স প্লাস 15, তাহলে বাসের সময় 200 বাই এক্স, ট্রেনের সময় 200 বাই এক্স প্লাস 15, কারণ সময় মানে কি দূরত্ব বাই বেগ, দূরত্ব 200, বাসের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা, তাহলে বাসের সময় লাগবে 200 বাই এক্স ঘন্টা, দূরত্ব 200 কিলোমিটার, ট্রেনের গতিবেগ এক্স প্লাস 5 নয়, এটা এক্স প্লাস 15, তাহলে ট্রেনের সময় লাগবে 200 বাই এক্স প্লাস 15 ঘন্টা, দুটোর পার্থক্য 3 ঘন্টা। একদম পরিষ্কার। এইবারে দেখো এখান থেকেই মজাটা আছে, অনেকে বোকার মতো কিন্তু কাজ করবে, কিন্তু এখানে ক্যালকুলেশনটা সহজে করতে হবে। মনে রাখবে 200 টাকা ডান দিকে নিয়ে চলে এসো, 3 বাই 200 করে দিলাম, তাহলে এখানে এক এক পড়ে থাকবে, তাহলে লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 15, তাহলে এখানে এক আছে, তাহলে এক্স প্লাস 15 মাইনাস এক্স, বা এই এক্স কেটে যাবে, এই 15 টাকা ডান দিকে নিয়ে চলে এসো, তাহলে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 15 ইকুয়ালস টু, দেখো কাটাকাটি যাবে, 3 5 15, তাহলে 1 বাই কত হবে 200 ইন্টু 5, 1 বাই 1000। এই অব্দি সবার ক্লিয়ার হয়েছে? এরপরে তোমাদের একটা ট্রিক শেখাবো, এটা দরকার, এরপরে যে ট্রিক্সটা শেখাবো সেটা কিন্তু দরকার, সেটা খুব ভালো করে বুঝবে। এই অব্দি সবার ক্লিয়ার হয়ে থাকলে রেসপন্স করো। এইটুকু একদম বেসিক ফর্মুলা, 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 15 সমান 3, 200 টাকা ডান দিকে আমি ভাগ করে নিয়ে চলে গেলাম, তাহলে 1 বাই এক্স লাইন জাম্প করছি, মাইনাস 1 বাই এক্স 15 সমান 3 এর 200, লসও করো। এবার 3 5 15, 5 টাকা ডান দিকে নিয়ে চলে এসো। এইবারে মজাটা দেখো, তাহলে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 15, মানে দুটো সংখ্যার এই জায়গাটা শেখো, কিন্তু দরকার আছে, আশা করছি তোমাদের সকলের কাছে নতুন লাগবে। দুটো সংখ্যার দেখো এক্স আর এক্স প্লাস 15, মানে দুটো সংখ্যার যোগফল 15 আর গুণফল হচ্ছে 1000, দুটি সংখ্যার যোগফল 15, যোগফল নয় ভুল বলছি, বিয়োগফল, এক্স আর এক্স প্লাস 15, দুটো সংখ্যার পার্থক্য 15 আর গুণফল হচ্ছে 1000। তাহলে কি করে আমরা দুটো সংখ্যা বের করব? পার্থক্য হচ্ছে 15, পার্থক্য 15 আর গুণফল 1000। এখান থেকে মুখে মুখে করাটা কঠিন, কারণ 1000কে ভাঙতে হবে এমন দুটো উৎপাদকে যাতে করে ডিফারেন্সটা 15 হয়, মুখে মুখে করতে পারবে না। তাহলে আমাদের কি উপায়, দেখো শিখে নাও। তুমি দেখে নেবে 15 আর 1000-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক আছে কিনা, মানে 15 এবং 1000 এই দুটোর মধ্যে কোন জিনিসটা কমন আছে। দেখো 5টা কমন আছে, তাহলে এখানে 5টা কেটে দাও, এটা 3 করে দাও, 5টা কেটে 3, এখানে 5টাকে দুবার কাটবে। মনে রাখবে যোগ বা বিয়োগ, পার্থক্যতে বিয়োগ অথবা যোগও থাকতে পারে, সেখানে যদি একবার কাটো গুণ থেকে দুবার কাটবে, তাহলে 1000 থেকে দুবার 5 কাটো, তাহলে একবার 5 কাটলে 200 হবে, আর একবার 5 কাটলে 200 হবে না, কত হবে 5 20 100, হ্যাঁ 200, আর একবার 5 কাটলে 40, তাহলে দুবার 5 কাটলে 40। বোঝা গেল? কি করলাম, পার্থক্য থেকে একবার 5 কাটলাম, মানে একবার 5 দিয়ে ভাগ করলাম, গুণফলটাকে দুবার 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 আর 40। এবার বলো 40কে কি ভাঙতে পারবে যাতে করে বিয়োগফল 3 হয়? বলো পারবে কিনা? দেখো মুখে মুখে হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 5 আর 8, দেখো গুণ করলে 40, পার্থক্য 3, তাহলে 5 আর 8 কি উত্তর হবে? না, হবে না। তাহলে কি করতে হবে, এর সাথে আমাদেরকে যেহেতু 5 দিয়ে কেটেছিলাম, তাহলে 5 গুণ করে দাও, তাহলে এখানে 5 গুণ করে দাও, এখানে 5 গুণ করে দাও, তাহলে উত্তর হবে 25 আর 40। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 15, তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স ইন্টু, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 15 মানে হচ্ছে 25 ইন্টু 40, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 25, অর্থাৎ বাসের গতিবেগ 25 কিমি পার ঘন্টা। এই ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারবার কাজে লাগবে, নইলে আমি শেখাতাম না।
পার্থক্য 15, গুণফল 1000। মুখে মুখে 1000কে এমন দুটো উৎপাদকে ভাঙা খুবই কঠিন যাতে করে পার্থক্য 15 হয়। আমরা কি করলাম, ছোট করে নেবো মুখে মুখে। দেখে নেবো কমন ফ্যাক্টর কি আছে, 5 রয়েছে, তাহলে পার্থক্য থেকে 5 ভাগ করো 3 হলো, গুণফল থেকে দুবার 5 ভাগ করো 40 হলো। এবার 40কে মুখে মুখে ভাঙলে 5 8 40 এবং 8 আর 5 এর পার্থক্য 3, দ্যাটস ফাইন। এবার যে 5 দিয়ে কেটেছিলাম সেই 5 দিয়ে গুণ করে দাও, 25 আর 40। নিয়মটা কেমন লাগলো বলো? ঠিক আছে, এই নিয়মটা কিন্তু কাজে লাগাবে, তোমাদের অনেক উপকারে আসবে। 16টা করো ঝটাঝট। এবার স্পিডটা বাড়াবো আমি। 16 নম্বর কোশ্চেন, 200 কিমি পথ অতিক্রম করছে 10 কিমি পার ঘন্টা গতিবেগ, সমগ্র পথ 40 মিনিট বেশি সময় লাগে। আচ্ছা আচ্ছা, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয়, বেশ। ট্রেনের গতিবেগ কত? তা ট্রেনের গতিবেগ ধরে নাও x কিমি পার ঘন্টা। তা 10 কিমি কম হলে 40 মিনিট বেশি সময় লাগে। 10 কিমি কম হলে 40 মিনিট বেশি সময় লাগে, বেশ। তো দূরত্ব 200 আছে। তাহলে দেখো, গতিবেগ যখন কম হবে তখন তো সময়টা বেশি হবে, তাহলে প্রথমে কম গতিবেগটা রাখতে হবে, তাহলে 200 বাই x-10। কারণ x-10 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে সময় লাগবে এটা, আর x কিমি গতিবেগে গেলে সময় লাগবে এটা। এই দুটো পার্থক্য হচ্ছে 40 মিনিট, মানে হচ্ছে 40 বাই 60 ঘন্টা। এটুকু একটু চালাই করে করতে হবে। অনেকে ভুল করে কি করবে, 200 বাই x-টাকে আগে লিখে ফেলবে, দিয়ে মাইনাস দিয়ে 200 বাই x-10কে পরে লিখে ফেলবে, গোটা অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। মনে রাখবে, যখন ভেলোসিটি কম তখন সময়টা বেশি। এবার দুটো সময়ের পার্থক্য হচ্ছে 40 মিনিট, তাহলে প্রথমে তো বেশি সময়টাকে লিখতে হবে। তাহলে বেশি সময় কখন পাবে, যখন গতিবেগটা কম হবে তখন সময়টা বেশি লাগবে, মানে নিচে যে ছোট সেই বড়। দেখো উপরে দুটোই 200 আছে, নিচে আছে x-10 আর x, তাহলে নিচে ছোট হলে তবে তো বড় হবে। এই যে ক্যালকুলেশন, এখান থেকে একটা জিনিস কাজে লাগবে, 200টাকে ডান দিকে নিয়ে চলে যাবে, মানে হচ্ছে এখানে দেখো 2-3, তাহলে 2/3 ইন্টু 200। 200টাকে কি করলাম, ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে x ইন্টু x-10, x-10 কেটে যাবে x, মাইনাস x কেটে যাবে মাইনাস x প্লাস 10। তাহলে দেখো এখানে x কেটে যাবে, তাহলে আমার ব্যাপারটা এরকম দাঁড়াবে 1/x ইন্টু x-10 সমান হচ্ছে, দেখো একের এই 2 যদি কাটতাম তাহলে 300 হতো, 3000 হবে, 1/3000। 3000 হচ্ছে 600, 300, 3000। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে, এইটাকে আমরা মুখে মুখে করব। দেখো তাহলে কি হলো, x ইন্টু x-10, মানে পার্থক্য 10, এদের গ্যাপটা 10, পার্থক্য 10 আর গুণফল হচ্ছে, তাহলে পার্থক্য আমি এইভাবে করছি, 300 হলো তো, ডিফারেন্স আর গুণ, ডিফারেন্সটা হচ্ছে 10 আর গুণফল হচ্ছে 300। 300কে কি মুখে মুখে 10 করতে পারবে? হয়তো এক্ষেত্রে পারবে, সব ক্ষেত্রে পারবে না। তোমরা এক কাজ করো, এটাকে 10 দিয়ে কাটলে হচ্ছে 1, এটাকে দুবার 10 দিয়ে কাটলে হচ্ছে 3। এবার 3কে ভাঙো যাতে করে গ্যাপটা 1 হয়। দেখি বুঝি ভালো করে জিনিসটা, ক্যালকুলেশন ঠিক হলো। 2 ইন্টু 100, 300, 310, 40/60, 20 2 40, 20 3, 2 3, 200, 100, 300, 3000। ঠিক আছে, এটা 3000, ওর 3000, সেটাই তো ভুল হচ্ছে। তাহলে দুবার 10 দিয়ে কাটলে 30 হচ্ছে। এবার 30কে ভাঙো যাতে করে গ্যাপ 1 হয়, 6 আর 5। এবার এই 10টা দিয়ে ভাগ করেছিলে, 10টা দিয়ে গুণ করে দাও, ইন্টু 10 ইন্টু 10, তাহলে 60 আর 50। তাহলে বলো x ইন্টু x-10 ইকুয়াল টু হচ্ছে 60 ইন্টু 50। তাহলে কোনটা 60 হবে কোনটা 50 হবে? x এর ভ্যালুটা 60 হবে, কারণ x মানে 10 50। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। এই প্রসেসটা বুঝতে পারলে কিনা বলো। মিডিল টার্ম ফ্যাক্টরকে অ্যাভয়েড করলাম আমরা। মিডিল ফ্যাক্টর করাটা কঠিন হয়ে যায় বড় বড় ফ্যাক্টরের ক্ষেত্রে, 5 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি, যোগফল বা বিয়োগফল থেকে আমরা যে উৎপাদকটা একবার বাদ দিই, গুণফল থেকে সেই উৎপাদকটা দুবার বাদ দিই। এর ফলে উৎপাদক ছোট হয়ে গেল, দিয়ে মুখে মুখে পার্থক্যটা করে ফেলতে পারবো। দেখো 3000 আর 10, পার্থক্য 10, তাহলে এখান থেকে একটা শূন্য বাদ দিলাম, ওখান থেকে দুটো শূন্য বাদ দিলাম, তাহলে 30কে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যাতে করে পার্থক্য 1 হয়, তাহলে 5 6 30। এবার 10 দিয়ে ভাগ করেছিলাম, সুতরাং 10 গুণ করে দিলাম। সবাই ক্লিয়ার হয়ে থাকলে রেসপন্ড করো।
চলে যাবো নেক্সট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 17, 18। 17টা কি বলছে, একটা বাসের গতিবেগ এত বাড়ানো হলে এত কিমি দূরত্ব অতিক্রম করতে এত মিনিট কম সময় লাগে। প্রাথমিক গতিবেগ কত? একই ব্যাপার, প্রাথমিক গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগ বাড়ানো হচ্ছে, তাহলে সময়টা কম লাগবে। তাহলে দেখো দূরত্ব হচ্ছে 72 কিমি, তাহলে একটা হবে 72 বাই এক্স মাইনাস 72 বাই গতিবেগ 10 কিমি বাড়ানো হচ্ছে এক্স প্লাস 10 ইকুয়ালস টু হবে 36 মিনিট সময় কম লাগে, 36/60। একটা জিনিস বারবার বলছি, তোমাদের অনেকের গন্ডগোল হবে, তোমরা দেখবে 72 বাই এক্স প্লাস 10 কে প্রথমে লিখে ফেলবে, মাইনাস 72 বাই এক্স করবে সমান 36/60, গোটা অঙ্কটাই ভুল হয়ে যাবে। মনে রাখবেন নিচে যে ছোট সেই বড়, 72 কে এক্স দিয়ে ভাগ করছি, এখানে 72 কে এক্স প্লাস 10 দিয়ে ভাগ করছি, তাহলে কোন ফ্র্যাকশনটা বড় হবে? নিচে ছোট হলে সেটা বড় হয়, তাহলে 72 বাই এক্সটা বড় হবে, তাহলে বড় থেকে ছোট বাদ দেবো, তবে তো আমরা পার্থক্যটা পজিটিভ পাবো। উল্টো কথায় বলতে গেলে গতিবেগ যখন এক্স তখন সময় বেশি লাগবে, কারণ গতিবেগ যখন 10 বাড়াচ্ছি তখন সময়টা তো কম লাগবে, তাহলে সেটা পরে হবে। এটা একটু কনসেপচুয়ালি করবে। এবার করো 72টাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 10, এখানে হচ্ছে ধরো 6 6 36 6 10 60, মানে 12 দিয়ে কাটো, 12 5 7 এই যা 12 3 36, 12 5 8, তাহলে 3 এর 5, এখানে 72 চলে এলো, এক্স ইন্টু এক্স প্লাস 10, এখানে এক্স প্লাস 10 যাবে মাইনাস এক্স যাবে, এক্স কেটে যাবে, তাহলে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 10 ইকুয়ালস টু হবে, দেখো এখানে 3 24 72, তাহলে 24 5 120, 1 বাই 120 একটা শূন্য 1200। এবার এখানেও তাই, পার্থক্যটা 10 গুণফল 1200, তাহলে দেখো পার্থক্য হচ্ছে 10 গুণ হচ্ছে 1200, এখান থেকে শূন্য বাদ দাও, তাহলে এখানে 1 হলো, এখানে দুটো শূন্য বাদ দাও 12, 12কে করলে কি হয় 4 আর 3 গ্যাপ 1 হয়ে গেল, 10 দিয়ে যেহেতু ভাগ করেছিলাম তাহলে 10 দিয়ে গুণ করে দাও, 40 আর 30, তাহলে বলো এক্স ইন্টু এক্স প্লাস 10, 40 ইন্টু 30, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 40 করে দিও না, আর এক্স প্লাস 10টা 40 হবে, এক্সট্রা 30 হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রসেসটা ভালো লাগলো, এই প্রসেসটা ভালো লাগলো যেভাবে করলাম, এইভাবে তোমরা 18 অঙ্কটা করো, তারপরে গড় বেগের অঙ্ক করব। এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে 1 ঘন্টা সময় কম লাগতো, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। বাপরে, অতিক্রান্ত পথের দূরত্ব কত! দারুণ অঙ্ক, কঠিন অঙ্ক, জটিল অঙ্ক, করতে হবে, উপায় নাই। চলো করি, একটু পেজটাকে উপর দিকে তুলতে হবে, কিছু করার নেই। ধরো 1 মিনিট, পেজটাকে উপর দিকে তোলা যায় কি করে? এই তো হয়েছে। চলো এই অঙ্কটা করি। দেখো কিভাবে অঙ্কটা করা যায়। 18 নাম্বার, খুব ভালো অঙ্ক, তোমরা কেউ করতে পারলে 18টা যদি কেউ করতে পারো তাহলে গুড পাবে, বাট আমি বলে দিচ্ছি। এখানে দেখো গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে, বেশ, তাহলে গতিবেগ একটা হবে এক্স, একটা হবে এক্স প্লাস 5, বেশ। আমাকে প্রথমে তাহলে গতিবেগটা ধরে নিতে হবে, প্রথমে গতিবেগ ধরে নিতে হবে, দূরত্ব ধরে নিতে হবে। দূরত্ব ধরে নাও ডি, দূরত্ব ডি, আর বেগ ধরে নাও এক্স, এটা প্রথমে ধরে নাও। দুটো কেস হবে, কেমন? তাহলে প্রথম কেসটা কি বলছে দেখো, প্রথম কেসটা আমি সাপোজ এই কালিতে করছি, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে এইটা করছি, গতিবেগ এটা হলে 1 ঘন্টা সময় কম লাগতো। এটা ইকুয়েশন করলে কি হবে, গতিবেগ 5 কিমি পার ঘন্টা বেশি হলে, তাহলে দূরত্ব ডি, বেগ এক্স, সময় লাগছে এটা, দূরত্ব ডি আছে, বেগ 5 কিমি পার ঘন্টা বেশি, তাহলে সময় পার্থক্য 1, এইটা হবে এটা। বুঝতে পেরেছো, কারণ গতিবেগ বাড়ালাম সময়টা কম লাগলো, এটা একটা ইকুয়েশন হবে। বেশ, আর একটা হবে, অন্য কালিতে করছি,
গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে 5 ঘন্টা বেশি লাগতো, মানে এখানে বুঝতে পারছো গতিবেগ কমে যাচ্ছে কিন্তু সময়টা বেশি লাগছে। তাহলে গতিবেগ কমে যাচ্ছে, তার মানে এখানে হবে ডি বাই এক্স মাইনাস 10 মাইনাস ডি বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে 5। এই ইকুয়েশনগুলো তৈরি করাটা কিন্তু শিখতে হবে, নইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে দেখো গতিবেগ কমছে, তাহলে গতিবেগ কমছে, তাহলে কমটাকে আগে লিখবো, ডি বাই এক্স মাইনাস 10 মাইনাস ডি বাই এক্স সমান 5। আর আগেরটা বাড়ছিল, তাহলে একটা এক্স আর একটা এক্স প্লাস 5, তাহলে দুটো গতিবেগের মধ্যে কম গতিবেগটাকে আগে লিখবো, তবে তো সময়টা বেশি হবে। এই দুটো ইকুয়েশন পেলে আমাকে বের করতে হবে এখান থেকে ডি বের করতে হবে, অর্থাৎ এক্সটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এক কাজ করো, দুটো ইকুয়েশন থেকে ডি এর ভ্যালুটা বের করে নিতে হবে আমাদেরকে, দিয়ে ডান দিকে এলিমিনেট করতে হবে। তাহলে দেখো কি হবে, দেখো ক্যালকুলেশনটা খুব ভালো কোশ্চেন এটা। তাহলে ডিটাকে ডান দিকে নিয়ে গেলে 1/d, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5, উপরে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স, এক্স এক্স কেটে যাবে, অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াবে 5/x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু 1/d। আর এটা কিরকম দাঁড়াবে, এক্স ইন্টু এক্স মাইনাস 10, এখানে 5/d, এক্স মাইনাস 10 কেটে যাবে এক্স, মাইনাস এক্স কেটে যাবে মাইনাস এক্স প্লাস 10, এক্স এক্স কেটে যাবে, দেখো 10/x ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 5/d। তার মানে দেখো এক কাজ করো, তোমরা একটা কাজ করলে সুবিধা হবে, সেটা হচ্ছে এই উপরে এই 5 এককে 5 করে দাও, 5 2 10 করে দাও, তাহলে 2 বাই হয়ে যাবে, এটা 2/x ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 1/d হয়ে যাবে, 1/d। এটা কিন্তু 1, হ্যাঁ এটা হচ্ছে 1। এবার দুটো সমীকরণকে সমাধান করে দাও, এই দুটোকে সমান করে দাও, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো ব্যাপারটা কি দাঁড়াবে, শর্ত এরকম হবে 5/x ইন্টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু 2/x ইন্টু এক্স মাইনাস 10, এক্স এক্স কেটে দাও, কোনাকুনি গুণ করো, 5x মাইনাস 50 2x প্লাস 10 3x ইকুয়ালস টু 60, x ইকুয়ালস টু 20। যদি বলতো অরিজিনাল বেগ কত, তাহলে হতো 20। এবার যে কোনো একটা সমীকরণে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 20 বসিয়ে দাও, দেখো 20 মানে আর 25, 20 5 100, ডিটা 100 হয়ে যাবে। 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 20 বসাও, কিভাবে 5/20 ইন্টু 25 ইকুয়ালস টু 1/d ইমপ্লাইজ d ইকুয়ালস টু 5 4 20 4 5 100 কিলোমিটার। এই অঙ্কটা এইভাবেই করতে হবে, কোনো উপায় নেই, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরকম অঙ্ক যদি দিয়ে দেয় না পরীক্ষা হলে, একদম ভালো করে প্র্যাকটিস না থাকলে কেউ করতে পারবে না, কনফার্ম, কোনো চান্সই নেই, কেউ করতে পারবে না, ঠিক আছে। তাই এই অঙ্কগুলো সম্পর্কে তোমরা সচেতন থাকবে, ঠিক আছে। তা বেস্ট ওয়েতে করালাম। এবার বারবার বলছি অনেক ফর্মুলা দিয়ে করা যায়, বা ফর্মুলা দিয়ে করলে সেগুলো মনে রাখতে পারবে না, এটা অসম্ভব, মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়। চলে যাবো নেক্সট অঙ্ক 19-20, গড় গতিবেগের অঙ্ক। মনে রাখবে গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখানে বলে দিচ্ছি, গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, ব্যাস আর কিছু না। এইভাবে করবে, অঙ্ক হয়ে যাবে। 19 নাম্বার কিভাবে হবে দেখো, বলছে 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা যায়, 3 কিমি পার ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা যায়, গড় গতিবেগ কত। তাহলে এভারেজ ভেলোসিটি, এভি লিখছি, এভারেজ ভেলোসিটি, এভারেজ এভিআরএজি ভেলোসিটি, আমি এভি লিখবো, ঠিক আছে। তাহলে কি বলছি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত দেখো
বলছে 4 কিমি পার ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা গেছে, আর 3 কিমি পার ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা গেছে, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 6 কিমি প্লাস 4 কিমি, টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম কত? দেখো 6 কিমি রাস্তা গেছে, দুটো দুরকম কালিতে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মাঝে দাগটা থাক। তাহলে দেখো 6 কিমি গেছে, আর ধরে নাও একটা 4 কিমি গেছে, তাহলে 6 কিমিটা গেছে 4 কিমি পার ঘন্টা গতিবেগে, তার সময় কত লাগছে? তাহলে এখানে তোমরা কাজ করো, এখানে দূরত্ব বাই গতিবেগ করলে সময় পাবো। পরেরটাতে দেখো দূরত্ব হচ্ছে 4 আর তোমার গতিবেগ কত 3, তাহলে এটা হচ্ছে সময়। তাহলে এই ক্যালকুলেশনটা করতে পারলে এভারেজ ভেলোসিটি বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? টোটাল দূরত্ব হচ্ছে 6 প্লাস 4, টোটাল টাইম 6 কিমি যেতে 6/6 কিমি দূরত্ব 4 কিমি পার ঘন্টা গতিবেগ, অর্থাৎ 6/4 ঘন্টা সময়, 4/3 ঘন্টা সময়। ক্যালকুলেশন করতে হবে এবার। উপরে হচ্ছে 10, নিচে দেখো 12 লসাগু হবে, 4 3 12, 3 6 18 প্লাস 3 4 12, 4 4 16 হচ্ছে, 3 4 12, 4 4 16, বেশ। তার মানে হচ্ছে এই 12টা উপরে উঠে যাবে। হ্যাঁ, 10 × 12 বাই হচ্ছে 34, ক্যালকুলেশন যাবে 2 17 34, 2 6 12, অর্থাৎ 60/17 কিমি পার ঘন্টা, অবশ্যই, কারণ এটা কিমি পার ঘন্টাতে আছে। তার মানে 3 পূর্ণ 9 17, 3 পূর্ণ 9 17 কিমি পার ঘন্টা। 20টা অপশন বি রাইট আনসার। বুঝতে পেরেছো? 21টা করে দাও, 21টা বারবার বলছি, এভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু 10 কিমি পার ঘন্টা বেগে, দেখো 10 কিমি পার ঘন্টা বেগে 40 কিমি পথ, তাহলে দূরত্ব হচ্ছে 40 কিমি, এটা যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে সময় লাগবে 40/10 প্লাস, তারপরে দেখো 12 কিমি পার ঘন্টা গতিবেগে 72 কিমি পথ, তার দূরত্ব হচ্ছে 72 কিমি, আর এখানে 72/12 প্লাস, পরেরটা হচ্ছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে 150 কিমি পথ, তাহলে 150 দূরত্ব, এখানে 150/15, মানে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময়, তাহলে টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম পেয়ে গেলাম। উপরে কত হবে 40 প্লাস 72 প্লাস 150, মানে হচ্ছে 262 হবে, 190 200 262, 262। নিচে কত হবে দেখো 4, এখানে 6 10 আর 10 20, 12 6 72, 20 হবে। ক্যালকুলেশন তোমরা করে নেবে, তাহলে হচ্ছে 2 দিয়ে কাটবে 131/10, অর্থাৎ 13.1 এককটা হবে কিমি পার ঘন্টা, অর্থাৎ 21 নম্বরেরটা না 20 নম্বরেরটা, এটা সরি, এটা 20 নম্বর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর অনেকে দিয়েছো, বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক 21 22, এগুলো একই টাইপের অঙ্ক, স্পিডটা বাড়াচ্ছি কেমন। 21এরটা, এক ব্যক্তি ট্রেনে এত কিমি পার ঘন্টা গতিবেগে কোনো স্থানে গিয়ে এত কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, যাতায়াতে গড় গতিবেগ কত? দূরত্ব দেওয়া নেই, তার দূরত্বটা ধরে নাও এক্স, দূরত্ব এখানে এক্স কিউ ধরে নিতে হবে। তাহলে একবার যাচ্ছে দিয়ে ফিরে আসে, যাওয়ার সময় তাহলে এভারেজ ভেলোসিটি হবে, একবার যাচ্ছে একবার আসছে, তো যাওয়ার সময় দূরত্ব এক্স, গতিবেগ 55 কিমি পার ঘন্টা, তাহলে সময় লাগবে x/55, আসার সময় দূরত্ব প্লাস এক্স, 66 কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে x/66, উপরে হচ্ছে 2x, নিচে দেখো 5 × 11 × 6, এটা হবে লসাগু, যখন 5 × 11 × 6 কে 55 দিয়ে ভাগ করবে, তাহলে 5 × 11 চলে গেল 6x, প্লাস 6 × 11 দিয়ে যখন যাবে 5x, তার মানে হবে 2x × 30 × 11/11x, উপরে x কেটে দাও, 11 11 কেটে দাও, 30 2 60,
কিমি পার ঘন্টা 60, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এগুলো ইজি অঙ্ক। 22 করে নাও। এভারেজ ভেলোসিটি, তিনটি সমান দূরত্ব এত কিমি পার ঘন্টা গতিবেগে, এত কিমি পার ঘন্টা গতিবেগে, এত কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তো সমান দূরত্ব এক্স ধরে নাও। সমান দূরত্ব, প্রত্যেকটি দূরত্ব দেওয়া নেই মানে এক্স, মনে রাখবে দূরত্বটা এক্স এর উপর নিচে কেটে যাবে, চিন্তা নাই। তাহলে প্রথমে এক্স, এক্স দূরত্বটা যাচ্ছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে সময় লাগবে এক্স বাই 10। তারপর এক্সটা যাচ্ছে 8 কিমি পার ঘন্টা, তাহলে এক্স বাই 8। তারপর এক্সটা যাচ্ছে 6 কিমি পার ঘন্টা, এক্স বাই 6। ক্যালকুলেশনটাই কঠিন যা। উপরে 3x, নিচে লসাগু কত দেখো, 10 আর 8 এর লসাগু হচ্ছে 40, 120 লসাগু হবে মোটামুটি। লসাগুটা ভুল হলেও ক্ষতি নেই, যেন 10 আর 6 দিয়ে ভাগ যায় তাহলেই হবে। তাহলে 10 12 120, 12x 8 15 নাকি, 8 10 80, 8 5 40, হ্যাঁ 8 15 120, 15x 6 20 120, 20x। তার মানে হচ্ছে 3x ইন্টু 120 বাই 15 20 35 আর 12 47 এক্স। ক্যালকুলেশন করতে হবে, এক্সেস কাটো, ক্যালকুলেশন যাবে না মনে হচ্ছে। 360 বাই 47 কিমি পার ঘন্টা। এবার কিছু করার নাই, 360 কে 47 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে গেলে 470, মোটামুটি কত দিয়ে যাবে, 8 দিয়ে যেতে পারে দেখো। তা দেখো অপশন দেখেই বুঝতে পারছো 8.21 অ্যান্সার হবে না 7 দিয়ে যাবে, দেখে নাও। 47 যদি 8 দিয়ে করো, 8 সাথে 56 6, হাতে রইলে 5, 32 সাথে 37, না বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে যাবে না, তাহলে 7 দিয়ে যাবে। তাহলে আর ভাগটা করতে যেও না, আবার 7 দিয়ে যাচ্ছে, তার মানে অপশন সি রাইট অ্যান্সার। 7 দিয়ে চালাও, 7 7 49 9, হাতে রইলে 4, ভাগটা করার দরকার নেই কিন্তু, হ্যাঁ বেশ 7 দিয়ে 7 7 9 4 7 4 28 32, মানে 30 31 শূন্য। তারপরে ধরো 7 দিয়ে গেলে 6 দিয়ে যাবে, এবার 6 সাথে 42, 2 হাতে রইলো 4, 6 24 4 28, 6 সাথে 42, 2 হাতে রইলো 4, 24 28, মানে 18 10 28, 280। এখানে লিখে দাও, ভাগ করার প্রয়োজন নেই। অপশন দেখে হয়ে যাবে, অপশন দেখেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 22 নম্বর হয়ে গেল। চলো 23 24, এই 23 24 নেক্সট হচ্ছে, আচ্ছা এগুলো আলাদা অঙ্ক, হ্যাঁ 25 26 থেকে আলাদা অঙ্ক। 25 26 আছে, 27 28, এগুলো সহজ অঙ্ক আছে। 27 28 খুব সহজ অঙ্ক এগুলো। 29 30 হয়ে যাবে, চাপ নেই। তো শেষ অব্দি সবাই করবে। আচ্ছা 23 24টা তোমরা করো, তোমরা করো দেখি কে কি করছো। এক ব্যক্তি সমগ্র যাত্রার পথের 4/5 অংশ এত কিমি পার ঘন্টা, এত অংশ এত কিমি পার ঘন্টা, এত অংশ এত কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। বেশ, তাহলে গড় গতিবেগ কত? তাও ক্যালকুলেশনটা একটু কঠিন হবে, কিছু করার নেই। একটা কাজ বড়জোর করতে পারো 23-এর অঙ্কটাতে। অংশগুলো কত, একটা হচ্ছে 4/5, একটা হচ্ছে 2/15, আর একটা কত হবে 1 মাইনাস 4/5 মাইনাস 2/15 হবে। এটাই তো হবে 15 লসাগু, 15 মাইনাস 5 3 15 4 3 12 মাইনাস 2, মানে হচ্ছে 1/15। ঠিক আছে, এটা হচ্ছে 2/15, এটাকে 15 করে দাও, 3 দিয়ে গুণ করে দাও, 12/15, এই তিনটা হচ্ছে হলো, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা হচ্ছে দূরত্ব।
একটা কাজ করা যায়, মনে রাখবে গড় গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা অংশটাকে টোটাল একটা ধরে করতে পারো। মানে দেখো টোটাল দূরত্ব যদি x ধরো না, ক্যালকুলেশনটা কঠিন হবে। এখানে 15 দিয়ে সবগুলোকে গুণ করে 12, 2 আর 1 করলেও হবে, ঠিক আছে। এটাকে যদি টোটাল দূরত্ব যদি এই অংশগুলো বাদ দিয়ে মানে সবটাকে 15 দিয়ে গুণ করে দাও, কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছো কি বললাম? মানে দূরত্ব 12/15, 2/15, 1/15। মনে রাখবে গড় গতিবেগ বের করার ক্ষেত্রে অ্যাকচুয়াল দূরত্ব না নিয়ে দূরত্বের অনুপাত নিলেও হয়, দূরত্বের অনুপাত নিলেও হয়, এটা মনে রাখবে। গড় গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে অ্যাকচুয়াল দূরত্ব, আগের অঙ্কগুলোতেও তাই, এই যে অঙ্কগুলো করলাম না, এগুলো অ্যাকচুয়ালটা না নিয়ে আমরা যা খুশি ধরে করতে পারতাম। এবার এটাকে তোমরা টোটাল দূরত্ব 15 ধরে করতে পারো, 15 ধরে, তাহলে 12 হবে একটা, 2 হবে একটা, 1 হবে একটা, ঠিক আছে, ওটাই করো, ফালতু ক্যালকুলেশনটা কঠিন করে লাভ নাই। ধরি মোট দূরত্ব 15 ইউনিট, মোট দূরত্ব ধরে নাও 15 কিলোমিটার। আমরা মোট দূরত্ব যা খুশি ধরতে পারি কিন্তু, হ্যাঁ, কারণ গড় গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এভারেজ ভেলোসিটি কি হবে? দেখো একটা হচ্ছে 12, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1। তাহলে 12 যেতে সময় লাগছে কত? 12 যেতে সময় লাগছে এই 4/5 অংশটা, প্রথমটা 15 কিমি/ঘন্টা, তাহলে 12/15। তারপরেরটা হচ্ছে 8 কিমি/ঘন্টা, মানে 2/8। তারপরটা হচ্ছে 1/5। বুঝতে পেরেছি কি করলাম? 15 কিমি/ঘন্টা, পরেরটা 8 কিমি/ঘন্টা, তারপরটা 5 কিমি/ঘন্টা। এবারে ক্যালকুলেশন করে নাও, লসক হবে কত? 120। বেশ, 120 এবার অন্য কিছু হবে, 120 হবে। 15 8 120, 8 12 96 প্লাস 8 15 120, 15 2 30, 5 24 120, 24 থেকে 24, ওপরে রয়েছে 15। তার মানে হচ্ছে এটা 15 ইন্টু 120 বাই 96 সঙ্গে 24 120, 150। ক্যালকুলেশন করো না এবার বাবা। 15 10 150, 12, তাহলে 12 কিমি/ঘন্টা। শুধু মনে রাখবে এটাই। 23-এরটা কোনটা হলো? তোমাদের কত উত্তর এসছে এটা? 23-এরটা দেখো তো একবার। আমার তো 12 এলো। 15 10 10 12 120, 4/5 অংশ 15 কিমি/ঘন্টা গতিবেগে, 4/5, 2/15, বাকি হচ্ছে 1/15, ঠিক আছে। 3 দিয়ে গুণ করো, 12/15, 2/15, 1/15, 12 2 1, আর এখানে 12/15, আর একটা হচ্ছে 2/8, একটা হচ্ছে 1/5, ঠিক আছে। 15 8 120 লসাগু, 15 8 120, 8 12 96, 8 15 120, 15 2 30, 5 24 24, 120 150, 10 12, 12টাই উত্তর হবে। কেউ একজন ক্রস চেক করে বলবে কেমন? কারণ তোমরা হয়তো ভাবে স্যার আপনি বাই 15টা কেন দিলেন না? যদি এক্স ধরে করতাম না, উপর নিচে 15টা সে কেটেই যেত। মনে রাখবে এভারেজ ভেলোসিটি বের করার সময় আমার অ্যাকচুয়াল ডিসটেন্সটা চাই না, আমি নিজের মতো করে যা খুশি ডিসটেন্স ধরতে পারি, কোনো অসুবিধা নাই। 24-এরটা করো, 40% 15%, তাহলে 40% মানে কত? 40% মানে হচ্ছে দেখো 40 বাই, আচ্ছা বাদ দাও, 40% 15%, আর একটা কত পার্সেন্ট হবে বলো? একটা 40% আর 15%, 40% 15%, আর একটা নিশ্চয়ই হবে, বাকি অংশটা হবে 45%। 40 আর 15 হচ্ছে 55, তাহলে 45% হবে। তাহলে এদের অনুপাতটা কিন্তু সে একই হবে, 40, তুমি 40ই ধরে নাও, 40 ধরে নেবে, একটা একটা 15 ধরে নেবে, একটা 45 ধরে নেবে। তাহলে এভারেজ ভেলোসিটি 24-এরটা এভারেজ ভেলোসিটি হবে, একটা 40 ধরবো, একটা 15 ধরবো, একটা আমি 30 ধরবো, 30 নয় সরি 45, কারণ দেখো পার্সেন্টটাকে বাই 100 করে এক্স ধরলে একই হবে। তাহলে 40 15 আর 45, বেশ। প্রথমটা 10 কিমি/ঘন্টা, তাহলে 40 বাই 10, তারপরটা 15, আচ্ছা সরি 15 নয় 20 কিমি/ঘন্টা, তাহলে 15/20 প্লাস এটা হচ্ছে 30 কিমি/ঘন্টা, তাহলে 45/30,
ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 100 হবে, নিচে দেখো 4 হবে প্লাস 3 4, 4 প্লাস 3 4 প্লাস 3 2, এটা ক্যালকুলেশন করতে হবে। 100 ইন্টু লসাগু গুণ 4, লাইন জাম্প করছে, হ্যাঁ লসাগু 4, তাহলে 4 4 16 প্লাস 3 2 2 4 2 3 6, 16 6 22 3 25, তাহলে 400 বাই 25, তাহলে 100 কে পজিটিভ হলে 4 4 4 16, 16 কিমি পার ঘন্টা, এটা অ্যান্সার অপশন ডি। 24-এরটা অপশন ডি হলো। আচ্ছা 23-এরটা কত এসছে, আর কেউ রেসপন্স করলে না? 23-এরটা কিন্তু 12 কিমি পার ঘন্টা হবে। মনে রাখবে গড় গতিবেগ নির্ণয় করার ক্ষেত্রে অ্যাকচুয়াল দূরত্বটা জানার কোনো দরকার নেই, নিজের মতো করে দূরত্বের অনুপাত পেলেই হবে। মানে আগের ক্যালকুলেশন গুলো বলছি আমি, এখানে ধরো দুটোতেই 3টি সমান দূরত্ব, তো যা খুশি ধরতে পারো, এক্স না ধরে তোমরা নিজের মতো করে ধরতে পারো, 100 ধরতে পারো, যা খুশি ধরতে পারো। অথবা এমন ধরতে পারো যে যেহেতু গতিবেগ এখানে 10 8 আর 6 আছে, তাহলে গতিবেগ গুলো লসাগু করে সেটাকেও দূরত্ব ধরতে পারো। কি বললাম মনে থাকবে? 3টে সমান দূরত্ব বলেছে, এক্ষেত্রে তোমরা দূরত্বটাকে গতিবেগ গুলো লসাগু করলে সেটাকেও দূরত্ব টোটাল ধরতে পারো। কারণ কি, যদি গতিবেগ গুলো লসাগুকে টোটাল দূরত্ব ধরো, তাহলে আমার সময় বের করার সময় কেটে যাবে, ক্যালকুলেশনটা ছোট হবে। এর আগের অঙ্কেও কিন্তু তাই, এখানেও কিন্তু তাই। এখানে তো দূরত্ব বলাই ছিল, এখানে কিছু করা যাবে না। ঠিক আছে, তাহলে পার্সেন্ট বা অংশ দেওয়া থাকলে আমরা দূরত্বের অনুপাত করে উত্তরটা করে ফেলতে পারবো। চলে যাবো নেক্সট অঙ্ক 25 26। এই দুটো অঙ্ক করে উত্তরটা বলো দেখি। 25 26 খুব ভালো কোশ্চেন। দেখো যে অঙ্কটা করছিলাম 25 নম্বর অঙ্ক, 5 কিমি পার ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে কত সময় লাগবে? প্রথমত দেখো একটা জিনিস বলতে পারি আমরা, যে টি ইকুয়ালস টু ডি বাই ভি। তা ডি কত 20, ভি কত 5, মানে সিম্পল হচ্ছে 4 ঘন্টা। এটা সিম্পল, না থামলে। এবার চলে আসি, 1 কিমি অন্তর 5 মিনিট করে থামে, তাহলে বলতো 20 কিমিতে কবার থামবে? দেখো বোঝাচ্ছি, তোমরা 4 কিমি যাবে, 1 2 3 4, তাহলে দেখো এখান থেকে এখানে যাবে কোনো ব্যক্তি এখান থেকে এখানে যাবে, 1 কিমি অন্তর থামছে, টোটাল 4 কিমি যাবে। দেখো এখানে একবার থামবে, এখানে একবার থামবে, এখানে একবার থামবে। প্রথমবার থামা আর শেষবার থামাটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না। তার মানে 4 কিমিতে 3 বার থামলো, তাহলে 20 কিমিতে 19 বার থামবে। এটা মনে রাখবো, 19 বার থামবে। এই থামার কন্ডিশনটা বিভিন্ন অঙ্কে বিভিন্ন হবে। তাহলে থামতে সময় লাগবে, তার জন্য সময় কত? 19 বার থামবে, একবার থামছে 5 মিনিট, তাহলে 19 ইন্টু 5 সমান 95 মিনিট, সমান হচ্ছে 1 ঘন্টা 19 5 95, 60 আর 35, 1 ঘন্টা 35 মিনিট। তাহলে টোটাল সময় কত? 4 ঘন্টা আর 1 ঘন্টা 35 মিনিট, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 5 ঘন্টা 35 মিনিট, অর্থাৎ 25-এরটা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সহজ অঙ্ক, ডিফারেন্ট অঙ্ক করে দিলাম। 26 নাম্বার, 5 কিমি পার ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। এখানেও তাই, এখানেও টি ইকুয়ালস টু প্রথমে যদি বের করো ডি বাই ভি, ডি হচ্ছে 40 কিমি 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ সময় লাগবে 8 ঘন্টা। থামার কেসটা কি বলছে? 6 কিমি অন্তর 10 মিনিট থামে, তাহলে 40 কিমিতে কবার থামবে বলো? দেখো 40 কে 6 দিয়ে ভাগ করো, 6 6 36, 6 বার থামবে। কারণ সে 6 এ থামবে, 12তে থামবে, 18 24 30 আর 36 কিমি, অর্থাৎ 6 বার থামবে। তাহলে 40 কিমিতে 6 বার থামবে, কারণ 42-এ গিয়ে থামার সুযোগ পাবে না, 6 বার থামবে। তাহলে কত হবে? তাহলে সময় কত হবে? 6 ইন্টু 10, 10 মিনিট করে থামছে,
সমান 60 মিনিট সমান 1 ঘন্টা। টোটাল টাইম কত হবে? 8 ঘন্টা হচ্ছে না থামলে লাগবে, থামার জন্য 1 ঘন্টা এক্সট্রা। তোমাকে এরকম অঙ্কতে বলতে পারে যে থামার জন্য কত টাইম এক্সট্রা লাগবে, সেটা 1 ঘন্টা। অ্যাকচুয়াল টাইম হচ্ছে 8 ঘন্টা। কনফিউজ করতেই পারে অঙ্কতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট 27, 28 একই প্রশ্ন। এক ব্যক্তি এত কিমি পার ঘন্টা গতিবেগে এত কিমি দূরত্ব যায় 10 কিমি অন্তর 10 মিনিট করে থামে। তাহলে এগুলো স্পিডে করো। টি ইকুয়ালস টু ডি বাই ভি। দূরত্ব হচ্ছে 55 কিমি, গতিবেগ 10 কিমি পার ঘন্টা, সুতরাং 5.5 ঘন্টা। আর দেখো 10 কিমি অন্তর অন্তর থামছে, তাহলে 55 কিমি যেতে 10, 20, 30, 40, 50 মানে 5 বার থামবে। 55 কিমি যেতে 5 বার থামে, তাহলে 5 বারে 5 ইন্টু 1 বারে 10 মিনিট সমান হচ্ছে 50 মিনিট। ঠিক আছে, এবারে দেখো টোটাল সময় সময় হচ্ছে 5.5 ঘন্টা আর 50 মিনিট। এটা 5 ঘন্টা 30 মিনিট প্লাস 50 মিনিট মানে হচ্ছে ধরো 5 ঘন্টা 80 মিনিট মানে 6 ঘন্টা 20 মিনিট। জলের মতো অঙ্ক ছিল পরপর তিনটে। 6 ঘন্টা 20 মিনিট। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। 28 করো। একটা বাস বিরতি ছাড়া এত কিমি পার ঘন্টা গড় গতিবেগে যায়, আর বিরতি সহ এত কিমি পার ঘন্টা গড় গতিবেগে যায়। প্রতি ঘন্টায়, খুব ভালো কোশ্চেন, প্রতি ঘন্টায় কত মিনিট থামে? এই উত্তরটা দেখে কি করতে পারো। খুব ভালো কোশ্চেন। প্রতি ঘন্টায় কত মিনিট থামে? ঠিক আছে, একজনের গতিবেগ হচ্ছে 54 কিমি পার ঘন্টা। এটা কিন্তু কি না বিরতি ছাড়া 1 ঘন্টায় যায় 54 কিলোমিটার বিরতি ছাড়া। ঠিক আছে, এইবারে বিরতি সহ যাচ্ছে। খুব ভালো কোশ্চেন, এটা উত্তরটা করো, তোমাদেরকে সময় দিচ্ছি। এরপরে হচ্ছে 29, 30 খুব ভালো কোশ্চেন, সবাই উত্তরটা করতে পারবে। আচ্ছা, 4টা অঙ্ক আছে, বললে করিয়ে দেবো, করিয়ে দিতে হবে, ভালো কনসেপ্ট আছে। যাকে তোমরা আগে, এগুলো সহজ আছে, তোমরা 27, 28টা 28টা করো। খুব ভালো কোশ্চেন। দেখো বিরতি ছাড়া হচ্ছে 54 কিমি পার ঘন্টা, বিরতি সহ 45 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে মানে 1 ঘন্টায় যাচ্ছে 54 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 45 কিলোমিটার। তাহলে বলতো 9 কিলোমিটার কম যাচ্ছে। যখন বিরতি নিয়ে যাচ্ছে 9 কিলোমিটার কম যাচ্ছে। এবার দেখে নাও এই 9 কিলোমিটার যেতে 9 কিলোমিটার কম যাচ্ছে সেকেন্ড কেসে। প্রথম কেসে 54 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, কোনো রেস্টের ব্যাপার নেই। দ্বিতীয় কেসে 45 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, রেস্টের ব্যাপার আছে। ফাইন, ধরে নাও তুমি তারা 1 ঘন্টা করে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় প্রথমে যাচ্ছে প্রথম জন কি প্রথম ট্রেন বিরতি সহ, বিরতি ছাড়া সরি, 54 কিমি, দ্বিতীয় জন 45 কিমি, তাহলে 9 কিমি বেশি যাচ্ছে, মানে এ 9 কিমি কম যাচ্ছে। 9 কিমি ও বেশি যাচ্ছে বা এ 9 কিমি কম যাচ্ছে, তাহলে 9 কিমি যেতে অ্যাকচুয়ালি সময়টা কত লাগবে? তাহলে 9 কিমি যেতে সময় লাগবে, ডিস্টেন্স হচ্ছে 54 মাইনাস 45 ইকুয়ালস টু 9 কিমি। আর ভেলোসিটি হচ্ছে, ডুপ্লিকেটটা ধরলে কিন্তু চলবে না, 45টা ধরলে কিন্তু হবে না। আমি ধরে নিই যে সময় 1 ঘন্টা, সময়টা ফিক্সড, বেশ সময়টা ফিক্সড 1 ঘন্টা। ঠিক আছে, বেশ, তাহলে ভেলোসিটিটা হবে এখানে 54 কিমি পার ঘন্টা, তাহলে টাইম কত হবে? ডি বাই ভি 9/54 সমান 1/6 ঘন্টা মানে 10 মিনিট। তাহলে 10 মিনিট থামবে, হলো। অথবা আরেকটা নিয়ম কনসেপচুয়াল যদি বলি, কনসেপচুয়াল বললে দেখো ডিস্টেন্সটাকে ধরে নাও 54 মানে কি 9 ইন্টু 6 মানে 6 ইন্টু 9 54 ইন্টু 5, এটা ধরে নাও ডিস্টেন্স কিলোমিটার। তাহলে দেখো বিরতি ছাড়া
টি ইকুয়ালস টু কত হবে 9 ইন্টু 5 ইন্টু 6টাকে 54 দিয়ে ভাগ করলে 5 ঘন্টা হবে। আর বিরতি সহ টি হবে, দেখবে তুমি ভাগ করবে 6 ইন্টু 9 ইন্টু 5 কে 45 দিয়ে 6 ঘন্টা হবে। তার মানে সময়ের অনুপাত 5:6, মানে 6 ঘন্টায় সে 1 ঘন্টা থামছে, 6 ঘন্টা 1 ঘন্টা থামছে, তার মানে 10 মিনিট থামবে। বুঝতে পারছো, বিরতি ছাড়া হচ্ছে 5 ঘন্টা, বিরতি সহ হচ্ছে 6 ঘন্টা, তাহলে 5 ঘন্টা 1 ঘন্টা, সরি 6 ঘন্টা 1 ঘন্টা থামছে, মানে 10 মিনিট। এখানে 5:6 অনুপাতটা দেখো, 5 আওয়ার টু 6 আওয়ার, 5:6, তাহলে 6 যদি 1 ঘন্টা হয় তাহলে এটা হবে কত 10 মিনিট। বুঝতে পেরেছো? চলো নেক্সট চলে যাব 29-30। পি এর দৌড়ানোর ক্ষমতা কিউ এর দ্বিগুণ, কিউ এর দৌড়ানোর ক্ষমতা, আচ্ছা ক্ষমতা মানে কিন্তু বেগ, এখানে ক্ষমতা মানে কিন্তু মনে রাখবে বেগ, একক সময়ে যে দৌড়াই সেটাই তো ক্ষমতা। তাহলে পি এর দৌড়ানোর ক্ষমতা পি ইকুয়ালস টু 2Q, ভালো কথা। আর কিউ এর দৌড়ানোর ক্ষমতা আর এর 3 গুণ, কিউ ইকুয়ালস টু 3R। তার মানে দেখো পি বাই 2 ইকুয়ালস টু কিউ বাই 1, এখানে কিউ বাই 3 ইকুয়ালস টু আর বাই 1, তাহলে পি ইস টু কিউ, আমাকে পি ইস টু কিউ ইস টু আর বের করতে হবে। পি ইস টু কিউ বলছে 2:1, আর কিউ ইস টু আর 3:1। নিয়মটা কি বলেছি, এখানে 3 আছে 3 দিতে হবে, 1 আছে 1 দিতে হবে, অর্থাৎ হবে 6:3:1, 6:3:1, এটা হবে পি ইস টু কিউ ইস টু আর। কিসের অনুপাত? বেগের অনুপাত। তাহলে বেগের অনুপাত হবে পি কিউ আর এর 6:3:1। তাহলে সময়ের অনুপাত কত হবে? দূরত্ব যদি ফিক্সড হয়, কোনো একটি দূরত্ব দৌড়াতে, দেখো দূরত্ব ফিক্সড, তাহলে 1/6 ইস টু 1/3 ইস টু 1/1, 6 দিয়ে গুণ করো, 1:2:6। যদি আর, যদি এখানে আর হবে, এটা এই আর যদি 72 মিনিট সময় নেয় তাহলে কিউ এর সময় কত হবে? তাহলে বুঝতেই পারছো, এইটা বলেছে 72 মিনিট, তাহলে এটা কত হবে, কিউ এরটা কত হবে? 6 72 হলে 1 12, 2 মানে হবে 2 ইন্টু 12, 24 মিনিট। বুঝতে পেরেছ? তাহলে কি করলাম, দৌড়ানোর ক্ষমতা মানে গতিবেগ, পি ইকুয়ালস টু 2Q, কিউ ইকুয়ালস টু 3R, তাহলে পি বাই 2 কিউ বাই 1, তাহলে পি আর কিউ এর গতিবেগের অনুপাত 2:1, আবার কিউ আর আর এর গতিবেগের অনুপাত 3:1। আমরা অনুপাত চ্যাপ্টারে খুব ভালো করে পড়েছি, তিনটে একসাথে কি করে বের করতে হয়, 6:3:1 হলো, এটা যে বেগের অনুপাত। আবার এই চ্যাপ্টারে পড়লাম বেগের অনুপাত 6:3:1 হলে সময়ের অনুপাত 1/6, 1/3, 1/1, অর্থাৎ 1:2:6। এবারে দেখো আর এর সময় 72 মিনিট বলেছে, তাহলে 6 ইউনিট 72 মিনিট, 6 12 72, তাহলে 2 12 24 মিনিট, কিউ এর সময় লাগবে 24 মিনিট। ক্লিয়ার হয়েছে এটা সবার? রেসপন্স করো। 30 নম্বর অঙ্কটা করে দাও দেখি ঝট করে। ক্লিয়ার সবার? 100 মিটারের দৌড় প্রতিযোগিতায় রতন শ্যামলকে 3 সেকেন্ডে পরাজিত করেছে, রতনের গতিবেগ এত হলে শ্যামলের গতিবেগ কত? খুব ভালো কোশ্চেন। প্রথমত দেখো রতনের গতিবেগ দেওয়া আছে, কি বার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড করাটা বেস্ট। রতনের বেগ 15 কিমি পার ঘন্টা, মানে 15 ইন্টু মিটার পার সেকেন্ড করতে হলে কি করতে হয়, 5-18 দিয়ে গুণ মিটার পার সেকেন্ড, মানে কাটাকাটি যাবে, 3-5-15, 3-6-18, তাহলে 25/6, এটা হচ্ছে রতনের বেগ। তাহলে বলো 100 মিটার যেতে রতনের সময় লাগবে কত? রতন শ্যামলকে 6 সেকেন্ডে পরাজিত করেছে, রতনের সময় লাগবে কত? তাহলে এগুলো কনসেপচুয়াল প্রশ্ন। 100 মিটার যেতে, ভাষা লিখছি, ভাষা কিন্তু লেখার দরকার নাই, রতনের সময় লাগে, ভাষা লিখছি কারণ তোমরা বুঝতে পারবে না।
তাহলে দেখো রতনের বেগ দেওয়া আছে, টোটাল ডিস্টেন্স 100, তাহলে 100 ডিস্টেন্স বাই 25/6, তাহলে 600/25, 25 2 50, 25 4 124, তাহলে 24 সেকেন্ড কার সময় লাগছে? রতনের। তাহলে দেখো রতন শ্যামলকে 6 সেকেন্ডে পরাজিত করেছে, তাহলে রতনের যদি 24 সেকেন্ড লাগে, তাহলে শ্যামলের সময় লাগবে কত? শ্যামলের 100 মিটার যেতে আর কি, 100 মিটার যেতে শ্যামলের সময় লাগে 6 সেকেন্ড বেশি, 24 প্লাস 6 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে এবার বলো শ্যামলের বেগ কত? শ্যামলের বেগ হবে, দূরত্ব হচ্ছে 100 মিটার, সময় লাগছে 30 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড ইন্টু 18/5 কিমি পার ঘন্টা। তাহলে কাটাকাটি করে দাও, 0 0 কেটে দাও, 3 5 15, মানে এখানে 3 6 18, 5 2 10, 2 6 12 কিমি পার ঘন্টা। এই অঙ্কগুলো হচ্ছে কনসেপচুয়াল অঙ্ক, খুব ভালো করে করা যায়। এফ সবার ক্লিয়ার হয়ে থাকলে নেক্সট বলে টাইপ করো সকলে, সবাই নেক্সট বলে টাইপ করো, একটা কনসেপ্ট শুধু শেখাবো, তাহলেই অঙ্ক ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। টাইম বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা 36 মিনিট, আর 10 মিনিট হবে। বলো করে দেবো না রেখে দেবো? করে দিই, রেখে দিলে হবে না, আর 4টে অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক, হ্যাঁ করতে হবে। ওই জন্য 31 32 আর একটা 33 34, এই 33 34 অঙ্ক দুটো কিন্তু দারুণ অঙ্ক, এগুলো তোমরা করতে পারবে না, আমি শিওর করতে পারবে না। 31 32টা বোঝায়, এবং এই দুটো অঙ্কও খুব ভালো অঙ্ক। অ্যাকচুয়ালি 30টায় করাতাম, কিন্তু এই অঙ্কগুলো পরে অ্যাড করেছি, তাই 4টে অঙ্ক বাড়তে হয়ে গেছে, ভালোই হলো। আগের ক্লাসে 36টা, আজকে 34টা করলাম, পার্ট 1-এ দেখবে 26টা করেছি, তাহলে দুটো মিলে 60টা হয়ে যাবে, গড় 30টা ঠিকই আছে। চলো 31 নম্বর অঙ্কটা করো, খুব ভালো অঙ্ক, বুঝিয়ে দিচ্ছি, বুঝে না আমার সাথে। একটা 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 100 মিটারে পরাজিত করে। 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 100 মিটারে পরাজিত করে, তার মানে সিম্পল বলতে গেলে নির্দিষ্ট সময়ে, ধরো না নির্দিষ্ট সময়ে টি সময়ে এ যখন 1000 মিটার চলে যাচ্ছে, বি তখন 900 মিটার যাচ্ছে। নির্দিষ্ট সময়ে এ যখন 1000 মিটার যাচ্ছে, বি তখন 100 মিটার যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলো নির্দিষ্ট সময়ে, সময়টা নির্দিষ্ট, এ আর বি বলছি আমি, এ বি কে 100 মিটারে পরাজিত করে, মানে কি এ যাচ্ছে 1000 মিটার, তখন বি যাচ্ছে 900 মিটার, হলো। আবার কি বলছে দেখো, 400 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে 40 মিটারে পরাজিত করে, এখানেও তাই, নির্দিষ্ট সময়ে 400 মিটার দৌড় প্রতিযোগিতা, বি সি কে 40 মিটারে পরাজিত করে, তার মানে নির্দিষ্ট সময়ে বি যখন 400 যাচ্ছে, সি যাচ্ছে 40 মিটার কম, 360। তাহলে এবার এ ইস টু বি ইস টু সি, এটা ডিস্টেন্স, কিন্তু এটা কি, এটা দূরত্ব, এদের অনুপাতটা বের করতে হবে। একটা কাজ করো, প্রথমে দেখো এটা 900 আছে, এটা 400 আছে, তাহলে এটাকে গুণ করতে হবে 4 দিয়ে, 3600 হয়ে যাবে, এটাকে 9 দিয়ে, তাহলে হয়ে যাবে, তাহলে হবে কত, 4000 ইস টু 3600 ইস টু 9 6 54, 4 হাতে হলো 5, 27 5 32, 3240, হিসাবটা করি, 2700 আর 540, 32 40, ঠিক আছে, ক্যালকুলেশন করে নাও, একটা শূন্য প্রথমে কেটে দাও, দূরত্বের অনুপাত বলছি আমি, তা 400 360 324, বেশ। তার মানে ধরো আমরা বলতে পারি কি, নির্দিষ্ট সময়ে দূরত্বের অনুপাত এগুলো হলো। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে, তাহলে দেখো এ সি কে, এ আর সি, তা দেখো 400 মিটার হলে আমি বলতে পারি যে এটা বলছে 500 মিটার দৌড় প্রতিযোগিতায়, 500 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে। দেখো এখানে সময়টা কিন্তু নির্দিষ্ট, ওই জন্য দূরত্বের অনুপাত আমরা নিয়েছি।
তাহলে 400 মিটার দৌড় প্রতিযোগিতা যদি হতো তাহলে এ সি কে পরাজিত করত, এ সি কে পরাজিত করে। যদি 400 মিটার দৌড় প্রতিযোগিতা হতো তাহলে দেখো এখানে 24 মানে 76-এ 76 মিটারে, তাহলে একে কত হবে 76/400, 500তে কত হবে 76/400 ইন্টু 500, তাহলে শূন্য কেটে দাও, 4 19 76 19 5 95 সমান হচ্ছে 95, তাহলে 95 মিটার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মনে রাখবে এই কথাটার অর্থ কি, যে এ বি কে 100 মিটারে পরাজিত করে, মানে নির্দিষ্ট সময়ে, তুমি টি সময় ধরতে পারো। যখন এ 1000 মিটার যাচ্ছে তখন দেখছে বি 100 মিটার পেছনে আছে, অর্থাৎ 900 মিটার হলো। 400 মিটার দৌড় প্রতিযোগিতায় বি সি কে 40 মিটারে পরাজিত করে, মানে বি যখন যাচ্ছে 400, সি 40 মিটার কম 360, এখান থেকে এ বি সি এর দূরত্বের অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা বলতে পারি যে এখানে সময়টা নির্দিষ্ট, ঠিক আছে, সময়টা নির্দিষ্ট, দূরত্বের অনুপাত, সময় নির্দিষ্ট হলে কি হয়, ডি ইকুয়ালস টু ভিটি, দূরত্ব মানে বেগের অনুপাত। হ্যাঁ, তাহলে 400 মিটারের প্রতিযোগিতায় যখন মানে এ 400 মিটার যায় তখন সি 324 মিটার যায়, তার মানে কি এ সি কে 76 মিটারে পরাজিত করে 400 মিটারে রান হলে, তাহলে একের কত 5-এর কত করে দাও। বুঝতে পেরেছো সবাই? 32 নম্বরটা করো। 32 নম্বরটা দারুণ অঙ্ক, এই অঙ্কটা দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম। একটা বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল, 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে, খুব ভালো জায়গা দেখো এই জায়গাটা, 1 মিনিটে 20 মিটার উপরে ওঠে, পরবর্তী মিনিটে 4 মিটার নিচে নেমে যায়, তাহলে বলো 2 মিনিটে কত হলো? তাহলে বলতে পারি 2 মিনিটে 20 মাইনাস 4 16 মিটার। এটাতে কারো কোনো ডাউট আছে? 2 মিনিটে 16 মিটার, কারণ প্রথম মিনিটে 20 মিটার উঠছে, পরের 1 মিনিট ধরে 4 মিটার আরামসে নামছে, তাহলে 2 মিনিটে 16 মিটার যাচ্ছে। এইবারে এই 2 মিনিটে 16 মিটার, তার মানে 96 মিটার উঠতে 16 6 96, 2 6 12 উত্তর করে দেবে, এই অপশন বি মেরে দেবে, তাহলে তো অঙ্কটা কোনো গুরুত্বই থাকলো না, একদম ভুল হয়ে যাবে, 12 মিটার উত্তর হবে না। কেন হবে না সেটা বুঝো, কারণ দেখো 2 মিনিটে 16 মিটার উঠছে, ঠিক আছে, হিসাব করে করে যাও, 3 মিনিটে কত উঠবে বলো তো? যদি বলো 3 মিনিটে, তখন কিন্তু 16 প্লাস 20 হয়ে যাবে। 4 মিনিটে তখন আবার 16 প্লাস 20 মাইনাস 4 অর্থাৎ 32 হলো। তাহলে এই যে 3 মিনিট অর্থাৎ বিজোড় সংখ্যক যে মিনিটগুলো আছে সেখানে কিন্তু এগিয়ে যাচ্ছে, তাহলে সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু কাছাকাছি নিয়ে যেতে হবে। তাহলে কি করবে, 2 মিনিটে 16 মিটার হলো, বেশ। দেখো আমার দুটো ডেটা এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 4, এই দুটো ডেটা কিন্তু আমার এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বললাম, একটা হচ্ছে 20, একটা 4, তাহলে আমাকে সবসময় টোটাল 96, তো 96 থেকে 20 দূরে নিয়ে যেতে হবে, মানে 96 নিয়ে গেলে কিন্তু চলবে না। তাহলে দেখো কি বলবো, 2 মিনিটে যাচ্ছে 16 মিটার, তাহলে এটা বলতে পারি 4 মিনিটে 32 মিটার, আচ্ছা 6 মিনিটে 16 3 48, 8 মিনিটে 16 4 64, 10 মিনিটে 16 5 80 মিটার যাবে। তাহলে 10 মিনিটে 80 মিটার যাবে এটুকু আমরা বলতে পারি। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে কি বলতে পারি, 10 মিনিটে যাবে কতটা, 80 মিটার। বুঝতে পেরেছো সবাই? 10 মিনিটে 80 মিটার যাবে। এরপর দেখো 11 মিনিটে দেখো 80 প্লাস 20 100 চলে যাবে, 10 মিনিটে 80 মিটার, আবার দেখো 11 মিনিটে, বুঝতে পারছো, এরপর 1 মিনিট অ্যাড করলে দেখো 20 অ্যাড মানে 100 হয়ে যাবে। সুতরাং 12 উত্তর করছিলে সেটা ভুল, কারণ 11 মিনিটেই তো চলে যাচ্ছে 100, তাহলে 96 যেতে হবে, তাহলে বাকি 16 মিটার যেতে হবে, তাহলে 10 মিনিট হলো। আর এই 16 মিটার যেতে সময় লাগে, 16 মিটার যেতে দেখো ভালো করে বুঝো, এই 16 মিটারটা, 16 মিটার যেতে সময়, তাহলে 16/20,
অর্থাৎ 4/5 মিনিট। 1 মিনিটে কম সময় লাগবে, তাহলে একটা হচ্ছে 10 মিনিট, একটা হচ্ছে 4/5 মিনিট, এই দুটো যোগ করতে হবে, তাহলে 10 পূর্ণ 4/5 মিনিট। বুঝতে পারলে? সবাই যে ভুলটা বারবার করে সেটা কি করে, 1 মিনিটে 20 মিনিট, সেকেন্ডে 4 কমছে, মানে 2/16, তাহলে 2/16 মানে 16 যেতে 2 লাগে, তাহলে 96 যে 2/6 12 লাগবে। ওই জন্য দেখো অপশন বি তে 12টা দেওয়াও আছে যাতে করে ভুল হয়। সেরকম করলে কিন্তু হবে না, আমাদের হিসাব রাখতে হবে যে ওই বিজোড় সংখ্যক মিনিটগুলোতে 20 করে বাড়ছে, তাহলে যখন পৌঁছে যাবে তারপরে পৌঁছে যেতে কত সময় লাগে সেটা চেয়েছে, তাহলে পৌঁছে যাওয়ার পর আবার ব্যাকে আসছে, সেই হিসাব করলে তো আমাদের হবে না। তাহলে আমাদের দেখতে হবে কাছাকাছি নিয়ে যেতে হবে, কত কাছে, যেন অ্যাটলিস্ট টোটাল ডিস্টেন্স থেকে 20 গ্যাপ থাকে, মানে কাছাকাছি নিয়ে যেতে হবে, অ্যাকুরেট মেলালে হবে না। তো দেখা গেল 10 মিনিটে 80 মিটার যাচ্ছে, 2 মিনিটে 16 মিটার, 10 মিনিটে 80 মিটার, তাহলে বাকি 16 মিটার যেতে সময় লাগছে 16/20। 16/20 কেন? কারণ দেখো 20 মিটার যাচ্ছে 1 মিনিটে, 1 মিটার যাচ্ছে 1/20, 16 মিটার যাচ্ছে 16/20 মিনিট, অর্থাৎ 4/5 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের লাস্ট দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক যদি উত্তর তোমরা বলতে পারো তাহলে তোমাদেরকে গুড দেবো, আর না পারলে ব্যাট দেবো, না ব্যাট দেবো না, আমি করে দেবো, বুঝিয়ে দেবো। চলো এই দুটো অঙ্ক ট্রাই করো, সময় নিয়ে করো, পারলে গুড পাবে। লাস্ট অঙ্ক এই দুটো খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এবার যে অঙ্ক দুটো করবো সেটা করতে আমাদের প্রথমে একটা থিওরি বুঝতে হবে খুব ভালো করে। কি বলছে দেখো, বলছে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। মানে ধরে নাও দুজন ব্যক্তি আছে দুটো জায়গাতে, ঠিক আছে। প্রথমত আমি অঙ্কতে যাওয়ার আগে একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, সেটা ভালো করে বুঝো। ধরো এক ব্যক্তি আছে এরকম জায়গাতে যার ভেলোসিটি হচ্ছে S1, ভেলোসিটি হচ্ছে, আমি এই কালিতে লিখছি, ব্ল্যাক কালিতে S1, ঠিক। এর বেগ এইদিকে যাচ্ছে। আর একজন আসছে যার ভেলোসিটি হচ্ছে S2, ও এদিকে আসছে, ঠিক। তারা টি সময় পর ধরে নাও মিলিত হলো, টি সময় পর মিলিত হলো, তাহলে টি সময়ে ধরে নাও এখানে মিলিত হলো, ঠিক আছে। তাহলে বলো তো টি সময়ে মিট, মানে মিট অ্যাট টি টাইম। তাহলে বলো তো টি সময়ে এখানে S1 ভেলোসিটি, এটা প্রথম ব্যক্তি, 1 বলা ব্যক্তি, এটা 2 বলা মানে দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তি কতটা দূরত্ব যাবে, এখান থেকে এতটা যাবে, হ্যাঁ কি না বলো, এতটা এসছে। এইখান থেকে এতটা এসছে, এদিক থেকে এসছে, সরি, এতটা এসছে, মিলিত হয়েছে। তাহলে বলো তো টি টাইমে যদি মিলিত হয়, এখানে টি টাইম, তাহলে টি সময়ে প্রথম ব্যক্তি কতটা দূরত্ব যাবে সেটা আমাকে বলো। তাহলে এখানে দূরত্ব হচ্ছে S1 টি যাবে না, এটা নাম দিচ্ছি ধরে নাও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে পি, পি। তাহলে এপি S1 টি হবে না, কারণ S1 ভেলোসিটি টি টাইম গেছে, S1 টি সিম্পল। S2 ব্যক্তি টি টাইম গেছে, তাহলে এর কি হবে, সিম্পল হবে S2 টি, হ্যাঁ কি না বলো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, দুজন ব্যক্তি পরস্পর থেকে কিছু দূরে আছে, ভালো কথা। তারা যথাক্রমে দুটি বেগ নিয়ে আসছে, S1 বেগ আর S2 বেগ, তারা টি সময় পর মিলিত হয়েছে। এরকম অঙ্ক আমরা করেছি না করিনি, প্রচুর অঙ্ক করেছি, যে S1 টি প্লাস S2 টি সমান AB। কিন্তু এখানে কি বলেছে দেখো, তুমি ধরে নাও মিলিত হওয়ার T1 ও T2 টাইম পরে, মিলিত হওয়ার T1 ও T2 টাইম পরে তারা A আর B তে পৌঁছায়। মানে ধরো A আর B থেকে একই সময় যাত্রা শুরু করেছে, টি সময় পর তারা মিলিত হয়েছে, ফাইন। কিন্তু যেহেতু A আর B এর গতিবেগ আলাদা, তাহলে A থেকে B তে পৌঁছতে বা B থেকে C তে পৌঁছতে আলাদা আলাদা সময় লাগবে। তো তাহলে মিলিত হওয়ার পরে এটা ভাবা ভুল যে তারা একই সময় এতে পৌঁছাবে। মানে আমি বলতে চাইছি যে ধরে নাও এখান থেকে যখন এইখান থেকে যখন এইখানে আসবে, সেই সময় কি এইখান থেকে এখানে যাবে তার গ্যারান্টি আছে? না, একই সময়ে যাবে না। কারণ একই সময় কেন যাবে না, কারণ গতিবেগ আলাদা। তাহলে গতিবেগ আলাদা হলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে আলাদা আলাদা সময় লাগবে। তাহলে ধরে নাও মিলিত হওয়ার T1 টাইম পরে A B তে পৌঁছাচ্ছে, আর T2 টাইম পরে A
মানে দ্বিতীয় ব্যক্তি টি2 টাইম পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তাহলে কি বললাম, এতক্ষণ অব্দি যে অঙ্কগুলো করেছি তাতে মিলিত হওয়া অব্দি পড়েছি। এখানে বলেছে মিলিত হওয়ার প্রথম ব্যক্তি যার ভেলোসিটি s1 সে মিলিত হওয়ার t1 টাইম পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি যার ভেলোসিটি s2 সে মিলিত হওয়ার t2 টাইম পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তাহলে তোমরা বলো পিবি এর দৈর্ঘ্য কত হবে? দেখো পিবি হবে উপরে যেটা করছি t1 টাইম, ভেলোসিটি তো s1ই আছে, তাহলে s1 t1 হবে না? হ্যাঁ কি না বলো? s1 t1 হবে, কারণ কি ভেলোসিটি s1 t1 টাইম পর পৌঁছাচ্ছে, তাহলে s1 t1। ঠিক তেমনি দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে t2 টাইম লেগেছে, মিলিত হওয়ার পর t2 টাইম লেগেছে, ভেলোসিটি s2 আছে, তাহলে দূরত্ব s2 t2 হবে। তাহলে দেখো আমরা একবার সমান করব কাকে, এইটার সঙ্গে এটাকে সমান করতে পারি, আর একবার সমান করতে পারি এইটার সঙ্গে এটাকে। তার মানে আমরা বলতে পারি যে এই দুটো থেকে যে s1t equals to s2t2, অর্থাৎ t equals to s2 t1 by s1। ঠিক তেমনি এখান থেকে s2t equals to s1 t1, তাহলে t equals to s1 t1 by s2। এবার এই দুটোকে সমান করে দাও, এই দুটোকে যদি সমান করে দাও তাহলে দেখো হবে s2 t1 by s1 s1 t1 by s2, কোনাকুনি গুণ করছি, তাহলে দেখো বিপদ করেছে, s2t সমান s1 t1, ঠিক আছে, s2t s1 t1 by t, এখানে s2 আছে, ঠিক আছে, s2 স্কয়ার s1 স্কয়ার t1, আচ্ছা s2 t2 আছে, হ্যাঁ s1 t এটা s2 t2 আছে, এটা t2 আছে, s2 t2 s2 t2, তাহলে দেখো s2 স্কয়ার বাই s1 স্কয়ার সমান হচ্ছে s2 স্কয়ার বাই s1 স্কয়ার t1 বাই t2। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ বলতে পারো s1 বাই s2 সমান রুট ওভার t2 বাই t1। শুধু এটা বোঝালাম, বোঝারও কোনো কাজে লাগবে না, এই দিয়ে অঙ্ক কাজে লাগবে, এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা হবে s1 বাই s2 সমান রুট ওভার t2 বাই t1, এই ফর্মুলা দিয়ে অঙ্কটি হবে। তাহলে এই অঙ্কটা কি দাঁড়াবে, যে দেখো 33টা পড়ো, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে, মিলিত হওয়ার 4 ঘন্টা 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে 4 ঘন্টা হচ্ছে t1, লাল কালি দিলে কি বুঝতে সুবিধা হবে, মিলিত হওয়ার 4 ঘন্টা পর, তাহলে মিলিত হওয়ার প্রথম ব্যক্তি 4 ঘন্টা পর, এটা হচ্ছে t1, আর দ্বিতীয় ব্যক্তি 9 ঘন্টা পর t2, প্রথম ব্যক্তির গতিবেগ 12 মানে s1, তাহলে হয়ে যাবে s1 বাই s2 রুট ওভার t2 বাই t1। s1 কত 12, 12 বাই s2 সমান মান বসাও, দেখো 9 বাই 4 মানে 3/2, তাহলে s2 হবে 8, তাহলে অপশন ডি রাইট আনসার। বুঝতে পারলে কিনা বলো, 33 নম্বর কোশ্চেন এটা, বুঝতে পারলে কিনা বলো। তোমাদেরকে শুধু মনে কি রাখতে হবে, সব অঙ্ক হয়ে যাবে, কিন্তু যদি বলে দুটি ব্যক্তি মিলিত হওয়ার t1 টাইম পরে আর t2 টাইম পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, দূরত্বটা ফিক্সড, তখন মনে রাখবে তাদের ভেলোসিটি দেওয়ার অনুপাত হবে রুট ওভার সময়ের অনন্য, মানে s1 বাই s2 মানে প্রথমের বেগ বা দ্বিতীয় বেগ সমান রুট ওভার দ্বিতীয় টাইম বাই প্রথমের টাইম। বুঝতে পারলে ক্লিয়ার বলে টাইপ করো, বুঝে গেলে আর কিচ্ছু নেই। পরেরটা দেখো ইজি হয়ে যাবে, 34 নম্বর অঙ্ক, দুই ব্যক্তি দুটি স্থান থেকে বিপরীত স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, মিলিত হওয়ার 9 ঘন্টা 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ এত হলে স্থান দুটি দূরত্ব কত, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বের করতেই হবে, তাহলে s1 বাই s2 রুট ওভার t2 বাই t1, এখানে লিখে দিই আমি, মিলিত হওয়ার এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2, প্রথম ব্যক্তির এটা হচ্ছে s1, তাহলে 16 বাই s2 রুট ওভার 16 বাই 9, তার মানে হচ্ছে s2 ইকুয়ালস টু কত হবে বলে দিচ্ছি, দেখো এখানে 4/3, 4 400 4 3 12 হবে নাকি, 4/3 হ্যাঁ 12, s2 হবে 12,
12 হলো, কিন্তু চাইনি, স্থান দুটির দূরত্ব চেয়েছে। এবারে কি করবে? ঠিক আছে, বলো কিভাবে করবে এবার? দেখি স্থান দুটির দূরত্ব কি বের করতে পারে। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হলো এটা, স্থান দুটির দূরত্ব কি করে হবে? দেখো ভালো করে বুঝো। আমরা যেমন প্রথমে বললাম, মিলিত হওয়ার আগে যদি বলতো, আমরা এরকম অঙ্ক অনেক করেছি পার্ট ওয়ানে, যে S1T প্লাস S2T ইকুয়ালস টু ডি, মানে দূরত্ব ইকুয়ালস টু S1T প্লাস S2T। মানে এই যে S1T মিলিত হওয়ার আগে বলছি, টি সময় মিলিত হয়েছে, তাহলে টি সময়ে প্রথম ব্যক্তি যাচ্ছে S1T, দ্বিতীয় ব্যক্তি আসছে S2T, দুটো যোগ করে ডি। ঠিক তেমনি ডিটা এইভাবেও তো হতে পারে। কিভাবে হতে পারে? S1T1 প্লাস S1T1 প্লাস S2T2, মিলিত হওয়ার পরে এভাবেও তো হতে পারে। মিলিত হওয়ার পরে যার ভেলোসিটি S1 অর্থাৎ প্রথম ব্যক্তি 16 গতিবেগ, সে 9 ঘন্টা পর হচ্ছে, 16 ইন্টু 9। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত বেরোলো? 12, সে 16 ঘন্টা পর ইন্টু 16, তাহলে 144 প্লাস 16 10 160, 16 2 32, 192, 6 9 4 3 3 1 3, 336, মানে এখানে ধরো না, হ্যাঁ 36 কিলোমিটার। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে এবার? তাহলে দেখো এই 33 আর 34 অঙ্কটা কি লেভেলে ছিল বলতো? ভেবো না যে পরীক্ষায় আসবে না, আসতে পারে, দু চারটা অঙ্ক এরকম আসবে। আমি তোমাদের সময় দূরত্বটা এই সেন্সে করাচ্ছি যাতে টোটালটা ক্লিয়ার হয়ে যায়। ক্লাসটা প্রায় 2 ঘন্টার হলো, যারা মাঝ রাস্তায় পালিয়ে গেছে তারা ক্লাসের মজা থোড়াই বুঝবে, যারা শেষ অব্দি করলে তারাই তো মজাটা বুঝবে। তাহলে এই কনসেপ্টটা কোনো বাংলা চ্যানেলে তোমাদের বোঝাবে না, যেটা আমি বুঝিয়ে দিলাম যে S1/S2 সমান √T2/T1, বই যে দেখবে ফর্মুলা লিখে দিয়েছে, কিন্তু কি করে এলো সেটা তোমাদের জানতে হবে। আর একটা কথা বলে দিই, এই অঙ্কটা এই ফর্মুলা ছাড়া কোনোভাবেই হবে না, যদি হয়ে যেত তাহলে সেইভাবে করিয়ে দিতাম। এই দুটো অঙ্ক হচ্ছে ইউনিক অঙ্ক, যদি মিলিত হওয়ার পরে গন্তব্যস্থলে পৌঁছায় তখন S1/S2 √T2/T1 এইভাবে উত্তরটা করবে। কনসেপ্টটা যদি না শেখাতাম তাহলে তোমরা টোটাল দূরত্ব বের করতে পারতে না। তাহলে এই হচ্ছে সময় দূরত্ব পার্ট 2। আমরা বিভিন্ন ধরনের থিওরি পড়লাম, বিভিন্ন ধরনের অঙ্ক করলাম, প্রায় 34টা অঙ্ক করলাম 2 ঘন্টার ক্লাস, এবং পার্ট 1 এ আমরা 1.5 ঘন্টার ক্লাসে 26টা অঙ্ক করেছি। তাহলে পার্ট 1 পার্ট 2 মিলিয়ে আমরা 60টা অঙ্ক কমপ্লিট করে ফেললাম, এবং আমি সিওরিটি দিচ্ছি 100% গ্যারান্টি, পশ্চিমবাংলার এমন কোনো চাকরির পরীক্ষা নেই বা বাংলা ভাষায় এমন কোনো এমসিকিউ তোমরা পাবে না সময় দূরত্ব থেকে যেগুলো উত্তর তোমরা করতে পারবে না। এবার আমরা পরবর্তী পার্ট নিয়ে আসবো, সেইগুলো তোমরা সময় দূরত্ব পার্ট 3 নাও বলতে পারো, সেটাকে সময় দূরত্ব পার্ট 3 না বলে ট্রেন সংক্রান্ত অঙ্ক বলে আমি পার্ট 3 করাবো, আর সময় দূরত্ব পার্ট 4 এ নৌকা ও স্রোতের অঙ্ক করাবো। তাহলে টোটাল সময় দূরত্ব 4টে পার্ট হবে, কিন্তু পরবর্তী পার্টগুলো আমি পার্ট 3 পার্ট 4 নাম দেবো না, কারণ তাতে স্টুডেন্টদের চাপ বাড়বে। পরবর্তী ক্লাস হবে ট্রেন সংক্রান্ত অঙ্ক, এবং তার পরবর্তী ক্লাস হবে নৌকা এবং স্রোতের অঙ্ক। ক্লাসটা কেমন লাগলো তোমরা সবাই চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে জানাবে, কারণ দীর্ঘ পরিশ্রমের পর তোমাদের ফিডব্যাকটা অবশ্যই জানা জরুরি। কারো কোনো কোয়েরিজ থাকলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।